প্রতিদিন নতুন নতুন চুপচাপ ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। অসহ্য, তোমাকে আর কতবার বলবো এভাবে আমার অনুমতি ছাড়া হুটহাট আমার রুমে প্রবেশ করবে না। আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না তোমাকে, তোমার কাজকে। তবুও কেন এমন করো? কেন শান্তিতে থাকতে দিচ্ছ না আমাকে? একরাশ বিরক্তির স্বরে লাবণ্যের দিকে তাকিয়ে কথাগুলো বলে শুভ্র। লাবণ্য কোনো কথা না বাড়িয়ে নিশ্চুপ হয়ে শুভ্রর রুম ত্যাগ করে। শুভ্র এবং লাবণ্য স্বামী স্ত্রী। 1 বছর হলো ওদের বিয়ে হয়েছে, অথচ তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা এখনো গড়ে ওঠেনি। আর উঠবেই বা কী করে? শুভ্র যে লাবণ্যকে মনে প্রাণে ঘৃণা করে। বিয়েটা অবশ্য করেছে, কিন্তু সেটা নিজ ইচ্ছের বিরুদ্ধে, বাবা মার ইচ্ছের প্রাধান্য দিতেই। কিন্তু মন থেকে শুভ্র লাবণ্যকে মেনে নিতে পারেনি। লাবণ্য এবং শুভ্রর বৈবাহিক জীবন 1 বছরের হলেও ওদের পরিচয়টা হয় তারও অধিক সময় আগে। আজ থেকে 5 বছর আগের ওয়ার্ডের রোগী দেখতে গিয়ে লাবণ্যের সাথে দেখা হয় শুভ্রর। শুভ্র ছিল মেডিকেলের স্টুডেন্ট আর লাবণ্য ছিল এইচএসসি পরীক্ষার্থী। ওয়ার্ডে সেদিন লাবণ্য উপস্থিত ছিল ওর অসুস্থ মাকে নিয়ে। লাবণ্য এবং শুভ্রর পরিচয়টা সেই দিনই হয়। প্রথমেই পরিচিত, তারপর ঘনিষ্ঠতা থেকে সেটা আন্তরিকতায় রূপ নেয় 1 বছরের ব্যবধানে। ভালোবেসে ফেলে একে অপরকে। অসহায় লাবণ্যের মুখে হাসি ফুটে ওঠে শুভ্রর মতো ছেলের ভালোবাসা পেয়ে। লাবণ্য এখন আর মন খারাপ করে থাকে না। শুভ্রর আদর, যত্ন, শাসন, ভালোবাসায় লাবণ্যের জীবন যেন কানায় কানায় পূর্ণ। লাবণ্যকে দেখে মনে হতো ওর মতো সুখী এখন পৃথিবীতে কেউ নেই। কিন্তু সেই সুখ লাবণ্যের কপালে বেশি দিন সয়নি। রিলেশনের 2 বছরের মাথায় লাবণ্যের মা বাবাও একমাত্র ছোট্ট ভাইটি রোড অ্যাক্সিডেন্টে পরপারে পাড়ি জমায়। চোখের সামনে পরিবারের এতগুলো প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারেনি সে। ব্যাপারটা লাবণ্যের ব্রেইনে আঘাত করে। লাবণ্য মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। সামনে থাকা জিনিসপত্র একে একে ভাঙতে থাকে। সামনে যাই পেত লাবণ্য সেটাই ভাঙত। কাচের প্লেট, গ্লাস, ফুলের টব সব ভাঙতে থাকে লাবণ্য। চোখের সামনে পরিবারের সবার মৃত্যুতে লাবণ্য যে উন্মাদ হয়ে গেছে সেটা বুঝতে পারে বাড়ির মালিক ও আশেপাশের ভাড়াটিয়ারা। তারা লাবণ্যকে শিকল দিয়ে বেঁধে লাবণ্যের গ্রামে খবর দেয়। খবর শুনে ছুটে আসে লাবণ্যের মায়ের বান্ধবী এবং ওনার হাজব্যান্ড। ওনারা ওনাদের হেফাজতে রাখার জন্য লাবণ্যকে নিয়ে যায়, ভর্তি করে মানসিক হাসপাতালে। 1 বছর চিকিৎসাধীন থাকার পর কোনো উন্নতি হয়নি লাবণ্যের। এটা দেখে ওরা লাবণ্যকে বিদেশে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে 2 বছর পর দেশে ফেরে ওরা। লাবণ্য তখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। সেদিন লাবণ্যকে নিয়ে ওর কাজিন হসপিটাল থেকে ফিরছিল। লাবণ্যের গায়ে প্রচণ্ড জ্বর থাকার কারণে হাঁটতে পারছিল না ওর কাজিন, তাই ওকে পেছন থেকে ধরে বাসার দিকে নিয়ে যাচ্ছিল। দূর থেকে লাবণ্যকে দেখে শুভ্র থমকে যায় ওর গতিপথ। হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া, আজ একটা অচেনা ছেলের সঙ্গে জড়াজড়ি অবস্থায় হেঁটে যাওয়া দেখে শুভ্র মধ্যে বিরূপ ধারণার জন্ম নেয়। মনে মনে বলে ওঠে, ও তাহলে নতুন নাগর পেয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে। আর আমি গাধা কত বাজে দুশ্চিন্তাই না করছি। একরাশ ঘৃণা বুকে। মনের মধ্যে একটা বৃহৎ ভুল ধারণা পুষে সেই স্থান ত্যাগ করে শুভ্র। সুপ্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, চলুন তাহলে শুনে আসি কিভাবে সেই বিশাল ভুলের পরিসমাপ্তি এবং ভালোবাসার শুভ্র সূচনা হয়। রাত্রে লাবণ্য চা হাতে শুভ্রের রুমে প্রবেশ করে। শুভ্র তখন সবেই মাত্র চেম্বার থেকে ফিরেছিল। লাবণ্যকে রুমে দেখা মাত্রই রাগ উঠে যায় শুভ্রর। কেন কোনো কথা না বলে চুপচাপ লাবণ্য চায়ের কাপটা রেখে দাঁড়িয়েছিল। আচমকা শুভ্র চায়ের কাপটা হাত দিয়ে ঠেলে লাবণ্যের পায়ের নিচে ফেলে দেয়। তোমাকে বলছি না তুমি আমার সামনে আসবে না? আমি তোমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারি না। তারপরও কেন তুমি আমার সামনে আসো? কেন কেন কেন?
শুভ্র রাগী গলার কথা মোটেও ভয় পায়নি লাবণ্য, তাই এই স্বাভাবিক ভঙ্গিতে পায়ের নিচে থেকে ভাঙা কাচের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে বাইরে চলে যায় সে। শুভ্রের রাগী গলার কথা ধমকে চোখ রাঙানো দেখেও একটুও ভয় পায় না লাবণ্য। সে এত ভালোই এনজয় করে, কারণ লাবণ্য জানে শুভ্রর সাথে এমন ব্যবহার কখনো মন থেকে করতে পারে না। ওর বিশ্বাস ও শুভ্র ওর জন্য সব করতে পারে, আর এটাও জানে মনে মনে বলে। শুভ্র যেদিন জানতে পারবে আমি আসলে ইচ্ছে করে নয় মানসিকভাবে পাগল হয়ে ওর থেকে দূরে ছিলাম, সেদিন সে আর আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দিতে পারবে না। ও ঠিক সেদিন আমায় কাছে টেনে নিবে, আমায় ভালোবাসবে। আমি না হয় সেদিনের জন্যই অপেক্ষায় থাকি। প্রচণ্ড জ্বর গায়ে, কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে উঠে লাবণ্য। অজু করে কাঁপা কাঁপা শরীরে রান্না করে সে, যদিও জানে এই রান্না শুভ্র খাবে না, তবুও রান্না করলো। রান্না শেষে কাঁপা কাঁপা শরীরে শুভ্রকে ডাকে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে চায় শুভ্র। পেছনে থেকে ডাক দেয় লাবণ্য। পিছু ফিরে তাকায় শুভ্র। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টটা করে যান প্লিজ। ভ্রুজোড়া কিঞ্চিত বাঁকা করে জবাব দেয়। তোমাকে আর কতবার বলবো আমার জন্য রান্না করো না, আমি বাইরে থেকে খেয়ে নিব। লাবণ্য আর একটা কথাও বলেনি, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শুভ্র হনহনিয়ে বের হয়ে যায় রুম থেকে। রাত্রে চেম্বার থেকে বাসায় ফেরার সাথে সাথে প্রতিদিনের মতো সেদিনও চা নিয়ে রুমে ঢোকে লাবণ্য। প্রতিদিনের মতো সেদিনও শুভ্রের চোখে মুখে একরাশ বিরক্তির ছাপ ছিল। নিশ্চুপ লাবণ্য চায়ের কাপটা শুভ্রর সামনে রাখতে রাখতেই বলে, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসেন। মিনেক পাত্রেক পর চায়ের কাপ হাতে নিয়ে কিচেনে হাজির হয় শুভ্র। লাবণ্য তখন তরকারি গরম করছিল। লাবণ্য, তোমাকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, দয়া করে তুমি আমার জন্য এত ব্যস্ততা দেখিও না। আমি প্রতিদিন বাইরে থেকে খেয়ে আসবো, আর চাটা দরকার পড়লে আমি নিজেই করে খেতে পারবো। দয়া করে আমার কথাগুলো কানে ঢোকাও, এই কথাগুলো যাতে সেকেন্ড টাইম আর বলতে না হয়। কথাগুলো বলেই চায়ের কাপটা রেখেই রুমে চলে যায় শুভ্র। আর লাবণ্য হাঁচল দিয়ে চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে নেয়। একে তো শরীর জ্বরে পড়ে যাচ্ছে, তার উপরে সারাদিনের অভুক্ত শরীরটা একদম নেতিয়ে পড়েছিল। কোনো রকমে খাবারগুলো ফ্রিজে তুলে রেখে শুয়ে পড়ে লাবণ্য। অন্যদিন বিছানায় গায়ে এলে দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসলেও আজ কেন জানি হাজার চেষ্টার পরেও ঘুম চোখে আসছে না। লাবণ্য পারছে না ঘুমোতে। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করলো লাবণ্য। মাঝরাতে হাড় কাঁপিয়ে জ্বর আসছে ওর। ছটফট লাবণ্য বিছানা থেকে উঠে শুভ্র রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। নক করে শুভ্র রুমের দরজায়। একরাশ বিরক্তি নিয়ে ঘুম চোখে দরজা খোলে শুভ্র। দরজা খুলে লাবণ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ চড়ে উঠে যায় ওর। ভ্রু বাঁকিয়ে রাগী স্বরে বলে ওঠে, রাত বিরাতে কি শুরু করেছো এসব? আমাকে শান্তিতে একটু ঘুমোতেও দিবে না? কাপা গলায় লাবণ্যের জবাব। সকাল থেকে আমার খুব জ্বর, ঔষধ আনতে পারিনি। আপনার কাছে কি জ্বরের ট্যাবলেট হবে? গলার আওয়াজ কিছুটা নিচু হয়। শুনে কিন্তু রাগটা কমেনি। রাগান্বিত স্বরে শুভ্রের পাল্টা জবাব। তো আমি কি ওষুধের ফার্মেসি খুলে বসেছি যে আমার কাছে ওষুধের জন্য এসেছো? যত সব। না মানে আপনার কাছে ঔষধ থাকে তো তাই। পুরো কথা বলতে পারেনি লাবণ্য। তার আগেই মুখের ওপর দরজা লাগিয়ে দেয় শুভ্র। জ্বরে কাতর লাবণ্য অশ্রু ভেজা চোখে ফিরে যায় রুমে। পরনের ওড়নার এক পাশ পানিতে ভিজিয়ে নিজেই কপালে দিয়ে রাখে একটু ভালো লাগার আশায়। অসুস্থ শরীরেও নামাজটাও মিস করেনি। কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়ায় লাবণ্য। শুভ্রের রুমে সামান্যে গিয়ে কড়া নাড়ে। শুভ্রকে নামাজের জন্য জাগিয়ে দিয়ে নিজেও নামাজটা আদায় করে নেয়। অন্য দিনের মতো কোরআন তেলাওয়াতটাও আর করা হয়ে ওঠেনি। একে তো জ্বর, তার উপরে শরীরটা একদম নেতিয়ে পড়েছিল। নামাজের বিছানাতেই শুয়ে পড়ে লাবণ্য। এইদিকে নামাজে পড়ে একটু শুয়েছিল শুভ্র। অন্যান্য দিনের মতো সেদিন আর লাবণ্যর
ডাকতে পারেনি শুভ্রকে, যার কারণে শুভ্রর ঘুমটাও ভাঙেনি। যখন ঘুম ভাঙে তখন সকাল 10:30। তাড়াহুড়ো করে রেডি হয়ে হুড়মুড়িয়ে বাসা থেকে বের হলো শুভ্র। একবারও জানার প্রয়োজন মনে করলো না পাশের রুমে এত বেলা অবধি কি করছে মেয়েটা, কেন জাগিয়ে দেয়নি ওকে। অসুস্থ লাবণ্য ছটফট যন্ত্রণায় সারাটা দিন বিছানায় ছটফট করেছে আর আল্লাহ আল্লাহ করেছে। আল্লাহ অবশেষে রহমত ছিল লাবণ্যের ওপর। সেদিন সন্ধ্যায় কাকতালীয়ভাবে বাসায় আগমন ঘটে শুভ্রের বাবা মায়ের। সন্ধ্যা হয়ে গেছে, অথচ বাসায় কোনো আলো নেই, নেই কোনো সারা শব্দ। তবে কি বাড়িতে কেউ নেই নাকি? শুভ্রের বাবার প্রশ্নের জবাবে ওর মা বলে ওঠে, তা কি করে হয়? বাসার মেইন দরজায় যে খোলা। চলো তো একটু ভেতরে গিয়ে দেখি। দরজা ঠেলে লাবণ্য লাবণ্য করতে করতে রুমে প্রবেশ করে ওর বাবা মা। পুরো রুম জুড়ে ময়লা আর বিছানাটাও কেমন অগোছালো। লাবণ্য, আজকে কি ঘরদোর পরিষ্কার করনি? বলতে বলতে পাশের রুমে প্রবেশ করে শুভ্রর মা। রুমে প্রবেশ করতেই শুভ্রর মায়ের একটা চিৎকার ভেসে ওঠে। চিৎকার শুনে শুভ্রের বাবা ছুটে যান। স্ত্রীর মতো তিনিও আঁতকে ওঠেন একমাত্র আদরের বৌমাকে বিছানায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে। স্বামী স্ত্রী দুজনেই লাবণ্যের পাশে বসে লাবণ্যকে ডাকতেছে আর বলতেছে, মা, কি হয়েছে তোমার? মা, চোখ খোলো। মা, ও মা, কি হয়েছে তোমার? জ্বরে যে কাপ পুড়ে যায় শুভ্রর বাপ। এখন কি করব? লাবণ্য একটু একটু করে চোখ মেলে তাকায়। শ্বশুর শাশুড়ি দুজনের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দেয়। শুভ্রর বাবা মা লাবণ্যকে বিছানায় উঠিয়ে শুইয়ে দিল। লাবণ্য আলতো করে ও শ্বশুর শাশুড়ির হাত চেপে ধরে আর বিড়বিড় করে বলতে থাকে, আমায় কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে মা। বহু চেষ্টা করে লাবণ্যের শ্বশুর শাশুড়ি বুঝতে পারলো লাবণ্য খেতে চাচ্ছে থেকে রান্না করে আনা খাবারগুলোই মুখে তুলে খাইয়ে দেয় লাবণ্যকে। তারপরে সাথে থাকা জ্বরের ট্যাবলেট থেকে একটা ট্যাবলেট খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে লাবণ্যের নিথর হয়ে শুয়ে থাকে বিছানায়। ওর শ্বশুর ছুটে যায় হসপিটালে, কান ধরে টেনে আনে ছেলেকে। বাসায় আসার পর শুভ্রর কি মেজাজ। বাবা, আজকে রোগীর অনেক ভিড়, আমায় হসপিটালে যেতে হবে, দয়া করে আমায় যেতে দাও। হসপিটালে আজ আর যেতে হবে না। তোর আসল রোগী বিছানায় শুয়ে আছে, ওর কাছে যা, ওর চিকিৎসা কর। মা, আমার জরুরি কাজ আছে, তাই আমায় হসপিটালে যেতে হচ্ছে, দয়া করে আমায় পিছু ডেকো না। পিছু ডাকবে না মানে? বউটা অসুস্থ আর ওকে ফেলে তুই হসপিটালে চলে যাচ্ছিস? তুই কি রে, তোর ভিতরে কি দয়া মায়া বলতে কিছুই নেই? একটুও মানবতা নেই? বাবা শোনো, আমাকে তোমরা মানবতা শেখাতে এসো না, কারণ মানবতা শেখার আমার কোনো প্রয়োজন নেই। তোমাদের আদরের বৌমা অসুস্থ, সমস্যা কি? তোমরা তো আছো মানবতাবোধ সম্পূর্ণ ব্যক্তি, তো আর দেরি কেন? এখনই লেগে পড়ো কাজে। আমার এত মানবতা দেখানোর টাইম নাই, আমি গেলাম। বাবার কথায় মুখে মুখে জবাব দিয়ে চলে যায় শুভ্র। জনাব শরীফুল ইসলাম মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন। রোকসানা বেগম রীতিমতো অবাক ছেলের এমন আচরণে। জনাব শরীফুল ইসলাম কান্নাজারিত কণ্ঠে বলতেছে, আমি ব্যর্থ হয়ে গেলাম রোকসানা, আমি ব্যর্থ হয়ে গেলাম। একটা সময় যেই ছেলেকে নিয়ে গর্ববোধ করতাম, আজ সেই ছেলে আমায় ব্যর্থ করে দিয়েছে। আমি একজন ব্যর্থ বাবা হয়ে গেলাম। আমি পারলাম না আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলতেই। আমার সারা জীবনের পরিশ্রম আজ ব্যর্থ হয়ে গেল। হু হু করে কেঁদে উঠল শুভ্রর বাবা। এই মুহূর্তে কিছু সান্ত্বনার বাণী বলা দরকার বুঝতে পারছিল শুভ্রের মা, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না ওনার। অনেক কষ্টে রোকসানা বেগম কাপা গলায় শুধু এইটুকু বলল, শান্ত হও। সেদিন রাত্রে বাসায় ফিরে কারোর সাথে কথা বলেনি শুভ্র। লাবণ্যের সাথে কথা নাই বা বলল, নিজের বাবা মায়ের সাথে তো কথা বলতেই পারত, কিন্তু তাও বলেনি। একটা বারের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন অবধি করেনি, খেয়েছো তোমরা? যেহেতু সেই দিন শুভ্রের বাবা মা এসেছিল, তাই তাদেরকে লাবণ্যের ঘরটা ছেড়ে দিতে শুভ্রের রুমে থাকতে হলো। লাবণ্য রুমে প্রবেশ করা মাত্রই খাট থেকে একটা বালিশ নিচে ছুঁড়ে ফেলে দেয় শুভ্র। লাবণ্য বুঝতে পারে ওর জায়গা খাটে নয়, ফ্লোরে। সে শুয়ে পড়ে ফ্লোরে। একে তো অসুস্থ শরীর, তার উপরে ঠান্ডা ফ্লোরে রাত্রে আবারও হাড় কাঁপিয়ে জ্বর আসে লাবণ্যের।
উপায়ান্তর না পেয়ে বালিশ নিয়ে উপরে উঠে সে। শুভ্রর পেছনে বালিশ পেতে গুটি মেরে শুয়ে পড়ে লাবণ্য। ঘুমিয়ে পড়ে সে। জ্বরের ঘরে কাঁপতে কাঁপতে কখন যে শুভ্র চাদরের নিচে চলে যায় কিছুই টের পায় না লাবণ্য। খেয়াল হয় যখন হ্যাঁচকা টানে কেউ ওকে খাট থেকে ফেলে দেয়। শুভ্রের রক্তবর্ণ চোখ দেখে ভরকে যায় লাবণ্য। কাঁপা কাঁপা গলায় বলে, আসলে খুব শীত। পুরো কথা বলতে পারেনি লাবণ্য। তার আগেই শুভ্র হয়ন হনিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের কোণে জড়ো হওয়া জলটুকু মুছে নেয় লাবণ্য। সকালে হসপিটালে যাওয়ার প্রজ্ঞাকালে শুভ্রের পথ আগলে দাঁড়ায় ওর মা। রাত্রির পুরো ঘটনা প্রত্যক্ষ সাক্ষী উনি। দরজার আড়াল থেকে সবটা শুনেছেন উনি। আজই কিছু প্রশ্ন নিয়ে ছেলের সম্মুখীন হলেন। আজ উনি ওনার সব প্রশ্নের উত্তর শুনে তবেই একটা সিদ্ধান্তে আসতে চান। প্রশ্ন করেন ছেলেকে, লাবণ্যর প্রতি কেন তোর এত বৃতৃষ্ণা? কেন এভাবে কষ্ট দিচ্ছিস অসহায় মেয়েটাকে? মায়ের প্রশ্নের জবাবে চিকিৎসা করলো বলে উঠে শুভ্র। আমার ওকে ভালো লাগে না কথাটা শোনা সত্ত্বেও কেন আমায় জোর করে বিয়ে করালে? কেন কেন? দুনিয়াতে কি এই মেয়ে ছাড়া আর কোনো মেয়ে তোমাদের চোখে পড়েনি? এর মধ্যে কি পেয়েছো তোমরা? এই মেয়ে কি জাদু করেছে তোমাদের যে এই মেয়ের জন্য তোমরা আমায় ব্ল্যাকমেল করেছো? রোকসানা বেগম ছেলের দিকে চোখ বড় বড় করে তাকালেন। কি বললি? ব্ল্যাকমেল করেছি আমরা তোকে? শুভ্র উঁচু গলায় জবাব দেয়, তা নয় তো কি? বাবার ইচ্ছে এই মেয়েকে পুত্রবধূ করার। এখন ওকে বিয়ে না করলে বাবা মনে কষ্ট পাবে, স্ট্রোক করবে। উচ্চেজিত হয়ে শুভ্রের মা বললেন। চুপ কর শুভ্র। শুভ্র ব্যঙ্গাত্মক স্বরে বলে, এই মেয়ের সম্পর্কে আমারও কোনো কথা বলতে ভালো লাগে না মা। তুমি প্রশ্ন করছো তাই জিজ্ঞেস করলাম। কি জাদু করেছো তোমাদের? শুভ্রের মা শান্ত গলায় বললেন, শুভ্র, এই মেয়ে আমাদের কোনো জাদু করেনি। ওর মা আমার বান্ধবী। আমার খুব ভালো একটা বান্ধবী ছিল লুবানা, মানে লাবণ্যর মা। কয়েক বছর আগেই লাবণ্যর মা বাবা ভাই একটা। ইনাফ, অনেক হয়েছে মা। এবার বন্ধ করো তোমার সিনেম্যাটিক ডায়লগ। আমার সময় বয়ে যাচ্ছে, আমি গেলাম। আল্লাহ হাফেজ। শুভ্র ওর মায়ের পুরো কথা না শুনে বাসা থেকে বের হয়ে গেল। পর্দার আড়াল থেকে মা ছেলের কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়েছে একজন। তৃতীয় দিন পর, যেহেতু লাবণ্য এখন কিছুটা সুস্থ, তাই লাবণ্যের শ্বশুর শাশুড়ি বাসায় ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন। ওরা বাসায় চলে যাবেন, তবে লাবণ্যকে একা রেখে নয়। যদিও শুভ্রর বাসায় আসে, তবুও ওরা কেন জানি ভরসা পাচ্ছে না। রেডি হওয়ার আগ পূর্বে মুহূর্তে লাবণ্যের শাশুড়ি আবারও লাবণ্যের কাছে যায়। কিরে, এখনও রেডি হোসনি? তোকে না সেই কখন বললাম রেডি হতে? তাড়াতাড়ি রেডি হ, আমি শাড়িটা চেঞ্জ করে আসি, এসে যাতে দেখি তুই রেডি। লাবণ্যর শাশুড়ি রেডি হয়ে এসে দেখে লাবণ্য তখনও চুপটি করে বারান্দার গ্রিল ধরে আনমনে দাঁড়িয়ে আছে। দেখো তো মেয়ের কাণ্ড, এখনও দাঁড়িয়ে আছে। আয়, তোকে আমি নিজেই রেডি করিয়ে দিচ্ছি। লাবণ্যের হাত ধরে টানতে টানতে ওর শাশুড়ি যখন ওকে বেডরুমে নিয়ে যাচ্ছিল, তখন লাবণ্য বলে ওঠে, আমি যাব না মা। লাবণ্যের শাশুড়ি লাবণ্যের হাতটা ছেড়ে দেয়। লাবণ্যের চোখের দিকে তাকিয়ে বলে, যাবি না মানে? লাবণ্য মাথা নিচু করে বলে, আমি আমার সংসার ছেড়ে কোথাও যাব না মা। কিন্তু লাবণ্য, ও তো তোকে। পুরো কথা বলতে পারেনি রোকসানা বেগম। তার আগে লাবণ্য ওনার মুখ থেকে কথা ছিনিয়ে নেয়। লাবণ্য অকপটে বলে ওঠে, দিক কষ্ট। তুমি দেখো মা, কষ্ট দিতে দিতে ও যেদিন ক্লান্ত হয়ে যাবে সেদিন ও আমার কাছে ফিরে আসবে। ওর সব ভুলের পরিসমাপ্তি সেদিন ঘটবে। সেদিন ও আমায় ঠিক বুঝবে। আমি না হয় একটু কষ্ট করে সেদিনটার অপেক্ষায় থাকবো। লাবণ্যের মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোর যা ভালো মনে হয়। তবে হ্যাঁ, জীবনের সাথে লড়াই করতে করতে কখনো যদি ক্লান্ত হয়ে পড়িস, তাহলে চলে আসিস এই মায়ের কাছে। পৃথিবীর আর কোথাও তোর জায়গা না হলেও এই মায়ের আঁচলের ছায়াতলে ঠিকই তোর জায়গা হবে। ভালো থাকিস, আমরা আসি। লাবণ্যর শ্বশুর শাশুড়ি চলে যায়। যাওয়ার আগে লাবণ্য ওর শ্বশুর শাশুড়ি পা ছুঁয়ে সালাম করে। লাবণ্যের শ্বশুর লাবণ্যের মাথায় হাত রেখে বলেন, দোয়া করি জয়ী বেশে ফিরে আসুক আমার মাটা। লাবণ্যের শ্বশুর শাশুড়ি চলে যায়। সেদিন লাবণ্যের সাথে ওর বাবা মায়ের কথোপকথন সবটা আড়াল থেকে শুনে নেয় শুভ্র। সব শুনে একটা বিকট হাসি দেয় শুভ্র। জয়ের মুকুট তোর জন্য নয় রে মেয়ে, এই খেলায় তোর পরাজয়।
তুই হেরে যাবি এ খেলায়। শোচনীয়ভাবে তোর পরাজয় ঘটবে, এমন পরাজয় যে লজ্জায় মুখ লুকানোর স্থান পাবি না। আমি তোর মুখোশ তুলে ধরবো সবার সামনে। সেদিন কোথাও মুখ লুকানোর স্থান পাবি না তুই, কোথাও না। সেদিন শুভ্রের মন খারাপ ছিল, কেন জানি ভালো লাগছিল না কিছুই, তাই হসপিটালে যায়নি। শুভ্র ওর রুমে শুয়ে আছে চুপটি করে। অজানা কারণেই ওর মনটা খারাপ ছিল। বেডে শুয়ে গভীরভাবে শুভ্র যখন ওর মন খারাপের রহস্য বের করতে ব্যস্ত, তখন লাবণ্য চুপটি করে এসে শুভ্রের পাশে বসে। কপালের ওপর হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন শুভ্রের চোখ মুখ দেখে লাবণ্য বুঝতে পারে শুভ্রের মনটা বোধ হয় খুব খারাপ। লাবণ্যের মনে পড়ে যায় শুভ্রের বলা সেই কথাগুলো। লাবণ্য, জানো, আমার যখন মন খারাপের সময় তুমি যখন আমার মাথায় হাত রাখো, তখন আমার সব চিন্তা দূর হয়ে যায়। বছর পাঁচেক আগের কথা লাবণ্যের আজ হঠাৎ মনে পড়ে গেল, আর তাই কোনো সংকোচ না করে লাবণ্য শুভ্রের মাথায় হাত রাখে। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলাতে থাকে। কিছুক্ষণের জন্য শুভ্র ওর মনের সব যন্ত্রণা ভুলে গিয়েছিল। পরক্ষণে যখন মনে হলো এ তো তারই ছোঁয়া, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। এ তো সেই ছলনাময়ী নারীর ছোঁয়া, যে ছলনাময়ী একদিন অন্য একটা ছেলের জন্য আমায় ভুলে গিয়েছিল। শুভ্র লাফিয়ে উঠে বিছানা থেকে অগ্নি চোখে লাবণ্যর দিকে তাকায়। লাবণ্য রীতিমতো কাঁপছিল শুভ্রের এইরকম লাল আগুনের মতো চোখ দেখে। আচমকা লাবণ্যের কিছু বুঝে ওঠার আগেই শুভ্র লাবণ্যের হাতটা ধরে ফেলে। লাবণ্য স্থির দৃষ্টিতে শুভ্রের মুঠোর দিকে তাকিয়ে আছে, কেননা বিয়ের পর এই প্রথম শুভ্র লাবণ্যের হাত স্পর্শ করলো। সমস্যা কি তোমার? এভাবে কেন আমার পিছু লেগে আছো? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না? কেন এক মুহূর্ত তোমার জন্য আমি শান্তিতে থাকতে পারছি না? কেন কেন কেন? এক নিঃশ্বাসে করা এক রাশ প্রশ্ন শুভ্রর। ভীরু কণ্ঠে লাবণ্যের জবাব। আপনি খুব চিন্তিত ছিলেন মনে হয়, তাই আপনার পুরো কথা বলার পূর্বেই শুভ্র চেঁচিয়ে বলে ওঠে। আমি তোমাকে ঘৃণা করি লাবণ্য, ঘৃণা করি। সেখানে তুমি ভাবলে কিভাবে তোমার ছোঁয়াতে আমি শান্তি খুঁজে পাবো? লাবণ্য শুভ্রের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। আমি জানি এইসব আপনার অভিমান থেকে বলছেন। আপনি কখনো আমাকে ঘৃণা করতে পারেন না। আর সবচেয়ে বড় কথা হলো, আসল সত্যিটা শুনলে আপনার সব ভুল ভেঙে যাবে। আমি আপনাকে আজ সব বলবো। আপনি আমায় একটু সহ্য করেন, ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনেন। শুভ্র এক লাপে খাট থেকে উঠে পড়ে, তারপর শার্ট গায়ে দিয়ে বের হয়ে যায় রুম থেকে। লাবণ্য শুভ্রের সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র রাগী গলায় বলে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না লাবণ্য, তাতে কিন্তু তোমারই খারাপ হবে। আমি একটু শান্তিতে থাকতে চাই, আর তার জন্য আমি একটু একা থাকতে যাচ্ছি। দয়া করে আমি একটু শান্তিতে থাকতে দাও। লাবণ্য শুভ্রের পথ থেকে সরে দাঁড়ায়। শুভ্র বসা থেকে বের হয়ে যায়। বেলকনিতে দাঁড়িয়ে অশ্রু ভেজা দৃষ্টিতে লাবণ্য শুভ্রের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো, শুভ্র আর বাসায় ফিরছে না। টেনশনে অস্থির লাবণ্য ফোন হাতে নাম্বার তুলে কল দেওয়ার সাহস পায়নি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, শুভ্র তখনও ফেরার নাম নেই। অস্থির লাবণ্য বারান্দা থেকে রুম, রুম থেকে গেটের সামনে থেকে বারান্দা, এইভাবেই ঘুরঘুর করছে আর অধীর আগ্রহে রাস্তার দিকে তাকাচ্ছে। কিন্তু শুভ্রর ফেরার কোনো নামই নেই। নিরুপায় লাবণ্য সাহস করে এবার শুভ্রর নাম্বারে কল দিয়েই ফেলল। এদিকে বারবার কল দেওয়া শুভ্র কল রিসিভ করছে না। টেনশনে উদ্বিগ্ন লাবণ্য একের পর এক কল দিয়েই যাচ্ছে। একটা সময় ওপাশ থেকে সুরেলা কণ্ঠ ভেসে আসে। আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, একটু পরে আবার চেষ্টা করুন। ফোন বন্ধ থাকা সত্ত্বেও লাবণ্য একের পর এক কল দিয়েই যাচ্ছে। বারবার ওপাশ থেকে একই কণ্ঠ ভেসে আসছে। বাধ্য হয়ে লাবণ্য হসপিটালে কল দেয়। জানা যায় শুভ্র সারাদিনে একবারও হসপিটালে যায়নি। এদিকে ফোনও বন্ধ। শুভ্রের কিছু হয়নি তো? অজানা আশঙ্কায় লাবণ্যের ভেতরটা শিউরে ওঠে। নিরুপায় লাবণ্য শুভ্রের খোঁজে বের হয়ে পড়ে বাসা থেকে। বাসার সামনে টং দোকানে, চেনা জানা অলিগলি, ক্যাফে, রেস্তোরাঁ, কোথাও বাদ পড়েনি খুঁজতে। কিন্তু শুভ্রের সন্ধান আর মিলাতে পারেনি লাবণ্য।
রাত্রি যে তখন 10টা। সারাদিনের অভুক্ত লাবণ্য অসুস্থ শরীরে যখন হেলে দুলে রাস্তায় হাঁটছিল, তখন পাশে দাঁড়িয়ে থাকা মানুষরূপী জানোয়ারগুলো ওর দিকে বিভিন্ন বাজে মন্তব্য ছুড়ে দিচ্ছিল। কাকতালীয়ভাবে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল লাবণ্যের কলেজ ফ্রেন্ড সুমন। ছেলেদের বাজে মন্তব্যে প্রতিবাদ করতে এসে বুঝতে পারে এ আর কেউ নয়, তারই প্রাণের বান্ধবী লাবণ্য ছাড়া। সুমন দৌড়ে যায় লাবণ্যের কাছে, জিজ্ঞেস করে, কিরে, কি অবস্থা দোস্ত? এত রাতে তুই এখানে যে? লাবণ্য কথা ঘুরিয়ে জবাব দেয়, রাতের শহর দেখতে এসেছিলাম। তুই তুই এখানে কি করছিস? স্মিত হাস্য সুমনের জবাব। বান্ধবীদের সাথে রাত্রিবেলায় শপিং করার শখ জাগছে। একটাও বউ বলে কথা ফেলতে পারিনি আবদার। নিয়ে এলাম শপিংয়ে, মেয়েদের শপিং, বুঝতেই তো পারছিস সময়ের ব্যাপার। তাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ঠোঁটের কোণে শুকনো হাসির রেখা টেনে লাবণ্যের জবাব। ও আচ্ছা, বুঝতে পারছি। আজ তাহলে আমি আসি রে, অন্য আরেকদিন কথা হবে। ভালো থাকিস। লাবণ্য রাস্তা পার হচ্ছিল, পেছন থেকে লাবণ্যের হাত হ্যাচকা টেনে সুমন লাবণ্য ওর কাছে নিয়ে যায়। লাবণ্য চোখ বড় বড় করে সুমনের দিকে তাকিয়ে আছে। সুমন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর একটু হলেই তো ওপরে চলে যাই তুই। চল, তোকে রাস্তা পার করে দিচ্ছি। রাত্রি 10:30। শুভ্র বাসায় পায়চারি করছে আর বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। অস্থির শুভ্র ফোন করে বন্ধু আতিককে। আতিক, তোর ভাবি তো এখনো ফিরেনি, তুই কি বাসা থেকে বের হইবি একটু? সিরিয়াস কণ্ঠে আতিকের জবাব। আরে দেখতে হবে না দোস্ত, যা দেখার দেখে নিয়েছি। শুভ, আজ সত্যি বুঝতে পারছি তুই আসলে সত্যি কথা বলতি, আর আমি বেটা ভাবছি তুই বল। শুভ্র অস্থির ভঙ্গিতে প্রশ্ন করে আতিককে। কি কি বলছিস তুই? কার কথা বলছিস? আতিক সাথে সাথে একটা MMS পাঠায় শুভ্রর ফোনে। MMSটা ওপেন করে শুভ্রর চোখ কপালে। একটা অচেনা ছেলের সাথে ওর বউ হাত ধরাধরি অবস্থায় হাঁটছে। ভুলের পাহাড় ছোট্ট থেকে মুহূর্তেই বিকট আকার ধারণ করে। সত্যিটা অনুধাবন না করে লাবণ্যের প্রতি এক রাশ ঘৃণা পুষে ফেলে শুভ্র। রাগে অগ্নিশর্মা হয়ে শুভ্র যখন সোফায় বসেছিল, তখন ভীরু পায়ে রুমে লাবণ্যের আগমন। শুভ্রকে বাসায় দেখে লাবণ্যের মুখে হাসি ফুটে ওঠে। শুকনো হাসি মুখে এনে বলে, এসেছেন? সোফায় হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে শুভ্র। তারপর লাবণ্যের দিকে তাকিয়ে বলে, আমি না এলে তো হ্যাপি থাকতি, তাই না? অবাক বিস্ময়ে প্রশ্ন করে লাবণ্য। এসব কি বলছেন আপনি? সোফা থেকে উঠে দাঁড়িয়ে শুভ্র চট জলদি লাবণ্যের চুলের গোছা ধরে ফেলে। মুঠোবন্দি চুলের গোছা ধরে বলে ওঠে শুভ্র। বুঝতে পারছিস না? সত্যি কি তুই বুঝতে পারছিস না? আচমকা শুভ্রের এই ধরনের আচরণে অবাক লাবণ্য বলে ওঠে, আমি কি কোনো অন্যায় করেছি শুভ্র? চুলের মুঠি আরো শক্ত করে ধরে শুভ্র। তারপর লাবণ্যের চোখে চোখ রেখে বলে, খবরদার, তোর এই পাপ মুখে আর কখনো আমার নাম নিবি না। লাবণ্য অবাক বিষয়ে আবারও প্রশ্ন করে, আমার অন্যায়টা কি সেটা তো বলুন আপনি। রাগে আগুন শুভ্র লাবণ্যের চোখের সামনে আগুনের দেওয়া সেই MMSটা মেলে ধরলো। এক পলক তাকিয়ে ঠোঁটের কোণে ছোট্ট হাসির রেখা টেনে বলে উঠল লাবণ্য। এটা? উচ্চস্বরে শুভ্রের জবাব। অবাক হয়েছিস যে কিভাবে এটা আমি পেলাম? আর সত্য কখনো চাপা থাকে না, সত্যকে হাজার চেষ্টা করেও ঢেকে রাখা যায় না। তুই ধরা পড়ে গিয়েছিস, সময় হয়ে গেছে তোর মুখোশ উন্মোচনের। দেখুন, আপনি আমায় ভুল বুঝছেন। এই ছেলে আমার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। অনেক শুয়েছি, আর না। লাবণ্য সেই দিন অনেক চেষ্টা করেছে সত্যিটা বলার, কিন্তু শুভ্র তা জানতে শুনতে নারাজ। অসহায় লাবণ্য সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে শেষ রাতে যখন ঘুমানোর জন্য চোখ বুঝলো, তখন হ্যাচকা টানে শুভ্রকে বিছানা থেকে তুলে বসায়। অনেক ঘুমিয়েছিস, আর না, এবার চল আমার সাথে। শুভ্র লাবণ্যকে একরকম টানতে টানতে গেটের সামনে ওর গাড়ির কাছে দাঁড় করায়। প্রশ্ন করে লাবণ্য, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রাগে আগুন শুভ্রর জবাব, তোর বাপ মায়ের কাছে নিয়ে যাচ্ছি। আজ থেকে ওদের কাছে থাকবি। কিন্তু আমার বাবা মা তো। কোনো কিন্তু নেই, তুই ওদের কাছে থাকবি, এটাই ফাইনাল। লাবণ্যকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর গ্রামের বাড়িতে রাস্তায় চলে আসে। আসার কালে
অসহায় লাবণ্য জল ছলছল চোখে শুভ্রর দিকে তাকিয়েছিল। পিছু ফিরে যখন শুভ্র তাকিয়েছিল তখনও অবধি লাবণ্যের বিশ্বাস ছিল শুভ্র মনে হয় মজা করছে। এখন দৌড়েই সে আমার কাছে এসে বলবে, সরি, আমি আসলে মজা করছি তোমার সাথে। না, শুভ্র এসব কিছুই বলেনি, বলেছিল শুধু। মনে আছে তো আমি কি বলেছি? কাঁদো কাঁদো গলায় লাবণ্যের জবাব। আজ থেকে আমি আমার বাবা মায়ের সাথে থাকবো। জোর গলায় শুভ্রের জবাব। গুড, মনে থাকে যেন। দেখতে দেখতে শুভ্রর গাড়ি দূরে বহু দূরে মিলিয়ে যায়। ক্লান্ত লাবণ্য একটু ওর বাবা মায়ের কবরের দিকে এগিয়ে যেতে থাকে। এক পা দুপা করে লাবণ্য পৌঁছে যায় কবরস্থানে। কবরস্থানে ক্লান্ত লাবণ্য ওই জায়গায় গিয়ে দাঁড়ায়, যেই জায়গায় ওর বাবা মা আর স্নেহের একমাত্র ছোট্ট ভাইটি চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো। লাবণ্য তখনও নির্জন জায়গায় বাবা মায়ের কবরের পাশে চুপটি করে বসেছিল। 2 দিনের অভুক্ত শরীর নিয়ে লাবণ্য বেশিক্ষণ কবরস্থানে বসে থাকতে পারেনি। একটা সময় লাবণ্য জ্ঞান হারায়। সেদিন মাগরিবের আজান শেষে মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে লাবণ্যের চাচা কি কারণে যেন কবরস্থানে গিয়েছিলেন। কবরস্থানের ভাই ভাবির কবরের পাশে একমাত্র ভাতিজিকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন। একটা বিকট চিৎকার দিয়ে উনি বসে পড়েন। রাস্তার আশেপাশে বাড়ির মানুষজন ওনার চিৎকার শুনে ছুটে আসেন লাবণ্যের চাচি ও চাচাতো ভাই বোনেরা। লাবণ্যকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হয়। পাশে একটা হসপিটালে রোগী দেখতে বসতো লাবণ্যের কাজিন। খবর পেয়ে ছুটে আসে ওর কাজিন। লাবণ্যের পালস চেক করে জানায়, না, কিচ্ছু হয়নি, শুধু জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফেরার পর লাবণ্যকে সবাই প্রশ্ন করে। বিছানা থেকে গর্জে ওঠে। ও কিছুতেই বিছানায় শুয়ে থাকতে চায় না। লাবণ্য কবরস্থানে বাবা মায়ের সাথে থাকবে বলে স্থির করে। জোর করে ধরেও কেউ খাওয়াতে পারছে না। অস্থির লাবণ্য হাত পা ছোড়াছুড়ি করা শুরু করে কবরস্থানে যাওয়ার জন্য। অবস্থা বেগতিক দেখে লাবণ্যের চাচা চাচি ফোন করে ঢাকায় লাবণ্যের শ্বশুর বাড়িতে। খবর পেয়ে লাবণ্যের শ্বশুর শাশুড়ি ছুটে আসেন। রাত্রি তখন 2:30। পুরো এলাকা ঘুমিয়ে গেলেও এই বাড়ির কেউ 2 চোখের পাতায় এক করতে পারেনি। ওরা ভেবে নিয়েছে লাবণ্য বুঝি পূর্বের নাই পাগল হয়ে গেছে, তাই লাবণ্যের হাতে পায়ে শিকল পরিয়ে রেখেছে। লাবণ্যের শ্বশুর শাশুড়ি এসে দেখে লাবণ্য অসহায় হয়ে শিকল পায়ে ছটফট করছে। লাবণ্যের শাশুড়ি লাবণ্যের কাছে ছুটে যান, মাথায় হাত রাখেন, উপরের দিকে মুখ তুলে তাকায় লাবণ্য। শ্বশুর শাশুড়িকে দেখে চোখের জল ছেড়ে দেয় লাবণ্য। শাশুড়ি লাবণ্যকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। সকলের নিষেধ অগ্রাহ্য করে লাবণ্যের পায়ের শিকল খুলে দেয় উনি। শিকলহীন লাবণ্যকে শাশুড়ি একটি আলাদা রুমে নিয়ে একরকম জোর করে খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দেন। ছোট্ট বাচ্চাদের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে লাবণ্য। সকালে ঘুম থেকে উঠলে আবারও সেই পাগলামি শুরু হয়। আমি বাবা মায়ের সাথে থাকবো, আমি কবরস্থানে থাকবো। এলাকার লোকজন কানাঘুষা শুরু করে এবারও বুঝি মাথাটা গেল। লাবণ্যের শ্বশুর সবাইকে ধমক দিয়ে থামায়। তারপর লাবণ্যের কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মা, কি হয়েছে তোমার? কে তোমায় কি বলেছে? তুমি আমাদের বলো, আমরা ওর বিচার করব। লাবণ্য অনর্গল বলতে শুরু করে বিয়ের পর থেকে গতকালে ঘটে যাওয়া কাহিনী পর্যন্ত সব বলে লাবণ্য। পুরো কথা শুনে রেগে যায় লাবণ্যের চাচা চাচি, এলাকাবাসী। লজ্জায় মাথা নিচু হয়ে যায় লাবণ্যের শাশুড়ির। লাবণ্যের শ্বশুর বলে ওঠে, শুভ্র ভুল করছি, শুধু ভুল না, ভয়ঙ্কর ভুল। ওর সেই ভুলের প্রায়শ্চিত্ত ওকে করতে হবে। এখন আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে দে মা। আমরা নিজ হাতে তোমার জীবনটা শেষ করে দিয়েছি। আমরা অনেক বড় ভুল করেছি, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি। মা, তুমি আমাদের সাথে চলো। লাবণ্যের চাচা চাচি এমনকি এলাকার কেউই লাবণ্যকে শ্বশুর শাশুড়ির সাথে দিতে চায় না। পরিস্থিতি প্রতিকূলে দেখে শাশুড়ি ছুটে যায় লাবণ্যের কাজিন ডাক্তার সাহেলের কাছে। মায়ের সমতুল্য মহিলার অনুরোধ ফেলতে পারেননি ডক্টর সাহেল। বাবা মাকে অনেক চেষ্টা করে বুঝিয়ে লাবণ্যকেও শ্বশুর শাশুড়ির হাতে তুলে দেয়া হয়। শর্ত একটাই, যে ছেলের কারণে ওনাদের মেয়ের এই অবস্থা হয়েছে সেই ছেলের ছায়াও যাতে ওনাদের মেয়েকে স্পর্শ না করে।
শর্ত মেনে লাবণ্য শ্বশুর শাশুড়ি লাবণ্যকে নিয়ে ঢাকায় ওদের বাসায় চলে যায়। কেটে যায় 2 বছরেরও অধিক সময়। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা লাবণ্যর এরই মধ্যে পুনরায় পড়াশোনা শুরু করেছে। অনার্স 2য় বর্ষের ছাত্রী এখন লাবণ্য। পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট কিন্ডারগার্টেনে বাচ্চাদেরকে পড়ায়। বাকিটা সময় শ্বশুর শাশুড়ির সাথে গল্প আর আড্ডাবাজিতে কেটে যায়। সব সামলিয়ে গল্পের নায়িকা লাবণ্য বেশ ভালোভাবেই ওর দিন কাটাচ্ছে। একদিন গল্পের নায়ক শুভ্র। ওর কি খবর? ও কি আদৌ ভালো আছে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে শুভ্রের কাছে। তো চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক শুভ্রর বাড়ির আঙিনা থেকে। শুভ্র লাবণ্যকে গ্রামের বাড়িতে দিয়ে আসার পর থেকেই শুভ্র কিরকম উদাসীন হয়ে গেছে। অজানা এক শূন্যতায় শুভ্রের ভিতরটা সবসময় হাহাকার করে। একটা অজানা অপরাধবোধ শুভ্রের ভিতরটাকে কুড়ে কুড়ে খেত। সারাদিন হসপিটালে থাকতো শুভ্র। দিন শেষে হসপিটালের চেম্বারে থেকে যখন বাসায় ফিরত, তখন কেমন যেন এক অদ্ভুত শূন্যতা অনুভব করতো শুভ্র। বুকটা কেমন খা খা করে উঠত ওর। যন্ত্রণায় থেকে বাঁচার জন্য প্রতি রাত্রে শুভ্র স্লিপিং পিল খেয়ে ঘুমাতো, কিন্তু কাজ হতো না। মাঝরাতে ঘুম ভেঙে যেত শুভ্রর। স্মৃতিরা মনের জানালায় করে নাড়ত। শুভ্রের মনে হতো শূন্য রুমে কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। শুধু কাঁদছে না, মাঝে মাঝে অস্ফুট স্বরে কেউ যেন বলছে, আমার খুব কষ্ট হচ্ছে শুভ্র, আমায় একটু শক্ত করে জড়িয়ে ধরবে। শুভ্র রুম জুড়ে খুঁজে বেড়াতো, কিন্তু কাউকে দেখতে পেত না ও। ঠিক সেই সময় বুকের বাঁ পাশে চিনচিনে এক ব্যথা অনুভব হতো। সেদিন উম্মাদের মতো রাস্তায় হাঁটছিল শুভ্র। পেছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয় ওকে। রাস্তা থেকে উঠে ডান তাকাতেই দেখে লাগেজ হাতে শিশির দাঁড়িয়ে। কিছু বলার আগে শিশির বলে ওঠে, সারপ্রাইজ দিতে এসেছিলাম, আর সেজন্য বাবা মা ভাই ভাবি কাউকেই জানাইনি দেশে ফিরতেছি। কিন্তু এখন তো দেখছি সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই ভয়ঙ্কর রকম সারপ্রাইজ পেয়ে গেলাম। ঠোঁটের কোণে শুকনো হাসির রেখা টেনে শুভ্র জিজ্ঞেস করে। কেমন আছিস? প্রশ্নে বদলে প্রশ্ন শিশির। আমারটা না হয় পরেই বলি, আগে বল তুই কেমন আছিস? আর দেবদাস মার্কা চেহারা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? কি হলো ভাইয়া, চুপ করে আছিস কেন? আচ্ছা বাদ দে, ভাবি কেমন আছে সেটা বল। কি হলো, চুপ করে আছিস কেন? নিচু কণ্ঠে জবাব। জানি না। নিচু কণ্ঠে শুভ্রের জবাব। কি জানিস না মানে? জোর গলায় শিশির বলে ওঠে। শুভ্র আবারও বলে, ও আমার কাছে নেই 2 বছর ধরে, তাই বলতে পারবো না কেমন আছে। ভাইয়ের মুখ থেকে এমন সব কথা শুনে চুপ থাকতে পারেনি শিশির। ও এবার চেঁচিয়ে ওঠে, ভাইয়া কি বলছিস এসব? 2 বছর ধরে ভাবি তোর কাছে নেই, তাহলে ভাবি কোথায় আছে? শান্ত গলায় শুভ্রের জবাব। বাবা মায়ের কাছে রেখে আসছি, খুব সম্ভবত বাবা মায়ের সাথেই আছে 2 বছর ধরে। শিশির এবার আরো জোরে চেঁচিয়ে ওঠে, হোয়াট? তুই কি ভাবিকে কবরে ওনার বাবা মায়ের সাথে শুয়ে দিয়ে আসছিস? মানে? মানে আবার কি হবে? তুই তো বললি ভাবি ওনার বাবা মায়ের সাথে 2 বছর ধরে আছে। তার মানে এটা দাঁড়ায় না যে তুই ভাবিকে ওনাদের সাথে কবরে শুয়ে দিয়ে আসছিস? বোনের কথা শুনে চেঁচিয়ে ওঠে শুভ্র। কি উদ্ভট কথাবার্তা বলছিস তুই? কবরে কেন শুয়ে থাকবে? ওদের বাবা মা আছে না, ওদের সাথে বাসায় থাকবে। এখানে ভুল করছেন আপনি ডক্টর শুভ্র। লাবণ্যের বাবা মা তো তখনই মারা যায় যখন ও অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিল। তাহলে ওরা কিভাবে কবর ছেড়ে বাসায় থাকবে? পেছন থেকে বলে ওঠে লাবণ্যের কাজিন সাহেল। চমকে ওঠে পিছনে তাকালো শুভ্র। আপনি? ডক্টর সাহেল জবাব দেন, হ্যাঁ আমি লাবণ্যের কাজিন, পেশায় একজন ডাক্তার। সেদিন লাবণ্যের শরীরে অনেক জ্বর ছিল, ও হাঁটতে পারছিল না, তাই আমি ওকে শক্ত করে ধরে বাসায় নিয়ে যাচ্ছিলাম, আর আপনি সেটা দেখেই ভুল বুঝলেন। ভুল না বুঝে উপায় আছে? ও হঠাৎ করে যোগাযোগ কেন বন্ধ করে দিল? ওর বাবা মা মারা গেছে সেটা তো আমায় বলতে পারতো। নিজে না পারুক, তুষারকে দিয়ে তো বলতে পারতো, জানাতে পারতো সমস্যার কথা। মানুষটা স্বাভাবিক জীবন থাকলে তো এত কিছু ভাবতো না। আর কার কথা যেন বলছিস? তুষার? দুঃখের মাঝেও হাসি পেল। তুষার বেঁচে থাকলে তো খবর নিয়ে যাবে। শিশির কথা শুনে আটকে ওঠে শুভ্র। কাপা গলায় বলে, মানে? তুষার নেই? সাহেল জবাব দেয়, না নেই। সেদিনকার অ্যাক্সিডেন্টে শুধু লাবণ্যের বাবা মা মারা যায়নি, তুষার মারা গিয়েছিল।
ওদের কথা শুনে শুভ্রের পুরো পৃথিবী ঘুরছে। মনে হচ্ছে এখনই যেন মাথা ঘুরে পড়ে যাবে। শুভ্র মনে মনে বলছে, হায় আল্লাহ, এ কি শোনালে আমায়? শুধু ওরা মারাই যায়নি, মারা যাওয়ার সাথে সাথে নিয়ে গেছে একটা মেয়ের মুখের হাসি, বেঁচে থাকার স্বপ্ন, নিয়ে গেছে একটা মেয়ের সুস্থ স্বাভাবিক জীবন। সেদিন চোখের সামনে পরিবারের এতগুলো মানুষের মৃত্যু মেনে নিতে পারেনি মেয়েটি, তাই তো সে সব হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। শিশির থেমে গেল। সাহেল বলতে শুরু করলো, মেয়েটি ঢাকায় যে বাসায় থাকতো সে বাসায় বাড়িওয়ালা ও আশেপাশের বাসার লোকজন না ওকে শিকল দিয়ে বেঁধে রাখে, কারণ ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না। খবর পেয়ে ছুটে আসে মেয়েটির গ্রামের বাড়ির আত্মীয় এবং সেই সাথে মেয়েটির মায়ের বান্ধবী। মানসিক হসপিটালে ভর্তির পরও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না দেখে মেয়ের মায়ের সেই বান্ধবীও ওনার হাজবেন্ড মেয়েটিকে দেশের বাইরে নিয়ে যান। অবাক বিষয়ে প্রশ্ন করে শুভ্র। মা? সাহিল জবাব দেয়, হ্যাঁ, আপনার মায়ে ছিল লাবণ্যের মায়ের একমাত্র কাছের বান্ধবী। লাবণ্যকে আপনার মা অনেক আগে থেকে আপনার জন্য পছন্দ করে রেখেছিল। ভাইয়া, ভাইয়া দাঁড়া, কোথায় যাচ্ছিস এভাবে? সাহিলের পুরো কথা না শুনে শুভ্র ছুটতে থাকে। শিশির বারবার ডেকেও থামাতে পারল না শুভ্রকে। শুভ্র ছুটছে তো ছুটছেই। শিশির, ওকে পিছু ডাকো না, যেতে দাও ওকে। ওকে ওর ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও। ওর প্রায়শ্চিত্তের সময় এসে গেছে। শিশির পিছু ফিরে তাকেই শিশির প্রশ্ন করে সাহিলকে, কিন্তু সেই পাশ্চিত্য করার সুযোগ আদৌ কি পাবে? ভাবি কি এখনো আপনাকে বাড়িতে আছে? লাবণ্যকে ওখানে রেখে আসার পরের দিনে তোমার বাবা মা ওকে ঢাকায় তোমাদের নতুন বাসায় নিয়ে গেছে। ও ওখানেই আছে এখন, অনার্স 2য় বর্ষে পড়ে। ও এখন বেশ ভালোই আছে। শিশির কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করে, করলো মানে? ভাবি এখন আমাদের বাসায় আব্বু আম্মুর সাথে আছে। সাহেল স্মিত জবাব দেয়, হ্যাঁ, ও তোমাদের বাসায় আছে। এই তো আমি তো তোমাদের বাসা থেকেই আসলাম ওকে দেখে। শিশির আনন্দে লাফিয়ে ওঠে, শুভ্রের নাম্বার ডায়াল করে, খুশিতে আত্মহারা হয়ে বলে, ভাইয়াকে তাহলে খবরটা দিতে হয়। সাহেল হাত থেকে ফোনটা কেড়ে নেয়। শিশির চোখ বড় বড় করে সাহেলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। সাহেল গম্ভীর সুরে বলে, লাবণের কথা এখন শুভ্রকে বলা যাবে না। শিশির অবাক বিস্ময়ে প্রশ্ন করে, কেন বলা যাবে না? মুচকি হাসে সাহেল বলে, খুঁজুক না, খুঁজুক, আরেকটু করে পড়তে থাকুক বিরহর অনলে, তবেই না ভুলের প্রায়শ্চিত্ত হবে। শিশির মন খারাপ করে বলে। কিন্তু ভাইয়া তো কষ্ট পাবে। প্রশ্নোত্তরে সাহেলের জবাব, আরে বোকামে, কষ্টের পরেই তো ভালোবাসার অধ্যায় শুরু হবে, একটু তো ধৈর্য ধরো। শিশির সাহেলের কথা মতো শুভ্রকে কল আর দিল না। এদিকে শুভ্র লাবণ্যের জন্য পাগল প্রায় অবস্থা। এখানে ওখানে করে অসংখ্য জায়গায় লাবণ্যকে খোঁজ করেছে, কিন্তু কোথাও ওকে পায়নি। লাবণ্য গ্রামের একজন ভীষণ আপনজন ও কটু কথা বলল শুভ্রকে, কিন্তু শুভ্র একটুও অপমানিত হয়নি, কারণ ও জানে এ হওয়ার কথা ছিল। রাত্রি 12টা বাজে। শুভ্র চোখে ঘুম নেই। সারাটা দিন লাবণ্যকে খুঁজে ক্লান্ত শুভ্র বাসায় ফিরে যায়। ফ্রেমে বন্দি লাবণ্যের ছবিটা লাবণ্যের খাটের নিচে অযত্নে অবহেলায় পড়েছিল। আজ শুভ্র সেই ময়লায় ঢাকা ছবি বুকে নিয়ে কাঁদছে, আর ছবির গায়ে চুমুর পর চুমু দিচ্ছে। এমন সময় দূরের কোনো এক দোকান থেকে ভেসে আসছে, তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর স্বপ্ন আমার স্বপ্ন দেখার আলাপ ছিল, তুই শুধু দূরে যাস, পারবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। শুভ্র পরদিন সকালে ঘুম থেকে উঠে বের হয়ে পড়ল লাবণ্যের খোঁজে। এখানে সেখানে, অলিতে গলিতে, পথে ঘাটে, পার্কে, ক্যাফে, রেস্তোরাঁয়, সব জায়গায় শুভ্র লাবণ্যের খোঁজ করছে, কিন্তু কোথাও লাবণ্যকে খুঁজে পায়নি। লাবণ্যের বন্ধু মহলের কেউ লাবণ্যের সন্ধান দিতে পারেনি। সেই দিন মনমরা হয়ে চেম্বার থেকে ফিরছিল শুভ্র। পথে দেখা হলো লাবণ্যের বন্ধু সুমনের সাথে। দূর থেকে দেখেই চিনে ফেলল শুভ্র, এ তো সেই ছেলে যাকে আমি ছবিতে লাবণ্যের পাশে দেখেছিলাম। থমকে যায় শুভ্র, পেছন থেকে ডাক দেয় সুমনকে। এই যে শুনছেন? পিছু ফিরে সুমন
প্রাণের বান্ধবী লাবণ্যের বরের ছবি সুমন আগেও অনেকবার দেখেছে, তাই শুভ্রকে চিনে নিতে কষ্ট হয়নি। হাসি হাসি মুখে বলে ওঠে সুমন। শুভ্র ভাই যে, কি অবস্থা আপনার? লাবণ্য কেমন আছে? অবাক বিষয়ে প্রশ্ন করে শুভ্র। আপনি আপনি আমাকে চিনেন? শুভ্রের কথা শুনে হা হা করে হেসে ওঠে সুমন। কি যা বলেন না, আপনি হচ্ছেন সেই মেয়ের হাজবেন্ড যে আমাদের কলেজের সেরা রূপসী ছিল। আর তাছাড়া আপনি হচ্ছেন আমার বেস্টুর কলিজা, যার কথা উঠতে বসতে শুনতে হতো আমায়। আপনাকে না চেনার উপায় আছে কি? শুভ্র বলে ওঠে। আপনি আর লাবণ্য একই কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন? সুমন জবাব দেয়। হ্যাঁ, আমরা একই কলেজে স্টুডেন্ট ছিলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুভ্র বলে। কথা হয় না লাবণ্যর সাথে? সুমন বলে। তবে আগের মতো আর হয় না। লাবণ্য আগের থেকে কেমন যেন বদলে গেছে, গম্ভীর হয়ে গেছে। আগেও এমন ছিল না। ওই যে সেদিন আন্টির সাথে শপিংয়ে গিয়েছিল, কাকতালীয়ভাবে আমিও আমার বউকে নিয়ে সেখানে হাজির। ওকে সেই দিন কত যে প্রশ্ন করলাম, ও শুধু হ্যাঁ না জবাব দিল, নিজে থেকে একটা প্রশ্নও করেনি আমাদের। ও, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, 2 বছর 6 মাস হলো বিয়ে করলাম। লেট কংগ্রাচুলেশন। স্মিত হাস্য সুমনের জবাব। সুমন অট্ট হাসি দিয়ে বলে, থ্যাঙ্কস। সুমনের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল শুভ্র। আচমকা মনে হলো সুমনের বলা সেই কথাটি। ওই তো সেই দিন আন্টির সাথে ও শপিংয়ে গিয়েছিল। পিছু ফিরে তাকাতেই শুভ্র প্রশ্ন করে সুমনকে, কি যেন বলেছিল? লাবণ্য আন্টি মানে আমার মায়ের সাথে শপিংয়ে গিয়েছিল। সুমন ভ্রু কুঁচকে বলে। হ্যাঁ, আপনার মাই তো ছিল। কেন বলুন তো, হঠাৎ এ প্রশ্ন কেন? শুভ্র কথা ঘুরিয়ে বলে, সে কিছু না। আচ্ছা, আসি তাহলে। আল্লাহ হাফেজ। রাত্রি 11:35। শুভ্র ওদের নতুন বাসার গেটের সামনে দাঁড়িয়ে যায়। দারোয়ান গেট খুলে দেয়। বাসার দরজায় কড়া নাড়ে শুভ্র। 2-3 বার কড়া নাড়ার পর দরজা খুলে শুভ্রের বোন। এত রাত্রে ভাইয়াকে এইভাবে দেখে চমকে উঠে শিশির। প্রশ্ন করে ভাইকে। ভাইয়া তুই ঠিক আছিস তো? ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল শুভ্রের বাবা মা। ওখান থেকে উঁচু গলায় শুভ্রের মায়ের প্রশ্ন। কে এসেছে শিশির? শিশিরের জবাব। তুই দেখে যা কে এসেছে। শুভ্রের মা দরজার সামনে এসে মুখ কালো করে ফেললেন। ভ্রু জোড়া কিঞ্চিত বাঁকিয়ে প্রশ্ন করলেন, তুই? তোকে না বলে দিয়েছি লাবণ্য এ বাসায় নেই, তো আবারও কেন এসেছিস? গম্ভীর গলায় শুভ্রের জবাব। লাবণ্য থাকে না বলে আমি কি এ বাসায় আসতে পারবো না, নাকি এ বাসায় আসা আমার বারণ? ড্রয়িং রুমে থেকে শুভ্রের বাবা প্রশ্ন করলেন। কে এসেছে শুভ্রর মা? কার সাথে কথা বলছো? শুভ্রের মা কোনো কথা না বলে কিচেনের দিকে চলে যান। শুভ্র রুমে প্রবেশ করে বাবাকে সালাম দেয়। মাথা উঁচু করে শুভ্রকে দেখে মুখটা আমাবস্যার কালো অন্ধকারের ন্যায় করে সামনে সালামের জবাব দেয়। শুভ্র ওর বাবাকে জিজ্ঞেস করেছিল কেমন আছে, কিন্তু জবাব পায়নি, তাই চুপ করে রুমে চলে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে শুভ্র। রাতটা কোনো মতো পোহাট। তারপর চিৎকার কান্নাকাটি করে হলেও ওদের থেকে লাবণ্যের ব্যাপারে জানতে হবে। কপালে হাত দিয়ে কথাগুলো ভাবছিল শুভ্র। তখনই রুমে প্রবেশ করে শিশির। ভাইয়া চল, খাবি? আমি খাবো না বলে বিদায় করে দেয় শুভ্র তার বোনকে। একটু পর রুমে প্রবেশ করে শুভ্রের বাবা। কি হলো? তোমার মা খাবার নিয়ে বসে আছে, যাচ্ছিস না কেন? গম্ভীর গলায় শুভ্রের জবাব। খিদে নেই আমার, তোমরা খেয়ে নাও না। শুভ্রের বাবা কথা না বাড়িয়ে চলে যায়। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে শুভ্র ওর বাবা মাকে লাবণ্যের ব্যাপারে জিজ্ঞেস করলে ওরা ওকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। রাগে কষ্টে ব্রেকফাস্ট না করেই রুমে চলে যায়। দুপুর 12টার দিকে শুভ্রের বাবা শুভ্রের রুমে প্রবেশ করে। শুভ্র তখন জানালার গ্রিল ধরে চুপটি করে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। শুভ্রের বাবা এসে জিজ্ঞেস করে, কি রে, হসপিটালে যাবি না? শুভ্র স্থির গলায় জবাব দেয়, না। বাবা বুঝতে পারলেন ছেলের মনের অবস্থা ভালো নয়, তাই আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেলেন উনি। পরদিন শুভ্র আর বিছানা থেকে উঠতে পারেনি, পড়তে পারেনি ফজরের নামাজ। পড়বে কিভাবে? না খেতে পেয়ে শরীর যে একদম দুর্বল হয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। সারাদিনের ভেতরে ছেলেকে একবারও রুমের বাইরে না দেখে ভয় পেয়ে যান রোকসানা বেগম।
শুভ্র বিছানায় শুয়ে খিদের অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল। একমাত্র ছেলের এমন করুণ অবস্থা মেনে নিতে কষ্ট হচ্ছিল মায়ের। শিশিরের সহযোগিতায় উনি শুভ্রকে জোর করে খাবার টেবিলে নিয়ে যায়, তারপর একদম জোর করেই খাইয়ে দেয়। রাত্রে শুভ্রকে আর ডাকতে হয়নি, শুভ্র নিজেই যাচ্ছিল ডিনার করতে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় দেখা হয় শিশিরের সাথে। হাতে ভাতের প্লেট আর তরকারির বাটি নিয়ে উপরের রুমের দিকে যাচ্ছে। অবাক শুভ্র প্রশ্ন করে। কিরে, খাবার নিয়ে উপরে কোথায় যাচ্ছিস? প্রশ্ন শুনে আটকে ওঠে শিশির। আমতামতা করে বলতে শুরু করে। মানে আমি আসলে শুভ্র চোখ বড় বড় করে বলে। কাঁপতেছিস কেন? আমি কি বাঘ না ভাল্লুক? শিশির ঢোক গিলে বলে। খাবো এগুলো। বিস্ময়ে হতবাক শুভ্র প্রশ্ন করে। তুই খাবি? তো নিচে কি হয়েছে? শিশির বারবার আটকে যাচ্ছিল, তবুও কাপা গলায় বলল। আমার রুমে খেতে ইচ্ছা হচ্ছে তাই। শিশিরের জবাব শুভ্রর কাছে সুবিধার মনে হলো না, তবুও বলল। যা তাহলে। শুভ্র নিচে চলে গেল। শিশির যেন হাঁপ ছেড়ে বাঁচল। 2 লাফে রুমে গিয়ে হাত থেকে প্লেট আর বাটি রেখে ছিটকানি আটকে জোরে জোরে শ্বাস নিচ্ছে শিশির। লাবণ্য চোখ বড় বড় করে প্রশ্ন করে শিশিরকে। কি হয়েছে শিশির? শিশির ঢোক গিলে বলল। কিছু না ভাবি, তুমি খাও তো। 7 দিন পর প্রতিদিনকার মতো সেই দিনও হসপিটাল থেকে সোজা এই বাসায় চলে আসে শুভ্র। সেই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে সে। রোকসানা বেগম প্লেটে খাবার দেওয়া মাত্রই প্লেটে হাত দাঁড়িয়ে পড়ে শুভ্র। এভাবে প্লেট নিয়ে দাঁড়িয়ে গেলি যে? বাবার প্রশ্নের জবাব, ছেলের উত্তর। আজকে শিশিরের সাথে রুমে খাবো। শুভ্র সামনের দিকে পা বাড়ায়, পেছনে তাকে বাবা মায়ের কারো কথা কানে না নিয়ে শুভ্র 1 পা 2 পা করে সিঁড়ির ধাপ অতিক্রম করছে। ওপরে সিঁড়ির রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ায় শুভ্র। ডাক দিতে গিয়েও ডাক দেয়নি বোনকে, কারণ ইতিমধ্যে শুভ্র বুঝে গেছে এই রুমে শিশির ছাড়াও আরও একজন আছে। আজ শুভ্র ওই দ্বিতীয় জনের সাথে পরিচিত হবে, তাই খাবার হাতে নিশ্চুপ শুভ্র দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর দরজা খুলে শিশির। দরজার সামনে শুভ্রকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। শিশির চমকে ওঠে। তুই? কি হয়েছে শিশির? কার সাথে কথা বলছো? কাপা গলায় আমতামতা করে বলে এগিয়ে আসছিল লাবণ্য। শুভ্রকে এখানে এইভাবে দেখে চমকে যায় লাবণ্য। শুভ্রের চোখ এতক্ষণে শিশিরের থেকে লাবণ্যের দিকে চলে যায়। লাবণ্য শুভ্রের থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত হয় শুভ্রের বাবা মা। শুভ্র তখনও লাবণ্যের দিকে পলকহীনভাবে তাকিয়েছিল। পরিস্থিতি শান্ত করার জন্য লাবণ্যের শাশুড়ি লাবণ্যকে বলে ওঠে। কাল তোর পরীক্ষা, সে খেয়াল আছে তো? শাশুড়ির কথা শুনে মাথা তোলে লাবণ্য। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? পড়তে হবে না? যাচ্ছি মা। লাবণ্য রুমে চলে যায়। শুভ্র তখনও প্লেট হাতে দাঁড়িয়ে। তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা নিচে টেবিলে গিয়ে খা। মায়ের কথায় শুভ্র নিচে চলে গেল, সাথে শুভ্রের বাবা এবং বোন। খাবার টেবিলে খাবারে হাত দিয়ে চুপসে বসে আছে শুভ্র। এখন পর্যন্ত 1 মুঠো খাবারও পেটে যায়নি ওর। যাওয়ার কথাও নয়, মন যেখানে ভরপুর, খাবারের সেখানে পেটে না যাওয়ারই কথা। বাবা বোন খাওয়া শেষে চলে যাওয়ার পর ভরা প্লেটে পানি ঢেলে শুভ্র রুমে চলে যায়। রুমে গিয়ে একবার বিছানায় তো আরেকবার সোফায়, একবার দাঁড়িয়ে তো আরেকবার বসে লাবণ্যের কথা ভাবছে। শুভ্রের কোনো কিছুতেই শান্তি লাগছে না, ছন্ন ছড়ার মতো এখান থেকে সেখানে যাচ্ছে, কোনো কিছুতেই ওর ভালো লাগছে না। এদিকে লাবণ্য বই হাতে একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছে। পৃষ্ঠা উল্টিয়ে যেখানেই পড়বে বলে স্থির করে, তখনই শুভ্রের মুখখানা হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে। লাবণ্যের বইয়ের পাতায় কোনো লেখা দেখতে পাচ্ছে না, সব পাতা জুড়ে শুধু শুভ্র শুভ্র আর শুভ্র। উফ, এসব কি হচ্ছে আজকে? ভ্রু কুচকে পড়া টেবিল থেকে উঠে পড়ে লাবণ্য, লাইট নিভিয়ে শুয়ে পড়ে। কিন্তু এই কি, শুয়ে থেকেও লাবণ্যের ভালো লাগছে না, কেমন যেন অস্বস্তি লাগছে, ছটফট করছে ভেতরটা। ঘুমানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ লাবণ্য। কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করেও শোয়া থেকে উঠে বসে। অন্ধকারে হাঁটু ভর দিয়ে চুপটি করে মাথা নিচু করে বসে থাকে। এমন সময় রুমে আগমন ঘটে ওর শাশুড়ির। আলোটা জ্বালিয়ে উনি লাবণ্যের মাথায় হাত রাখেন।
লাবণ্য মাথা তুলে তাকায়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। শাশুড়ির কথায় বলে শুয়ে পড়ে লাবণ্য। ডিম লাইটটা জ্বালিয়ে আলো নিভিয়ে রুম ত্যাগ করেন লাবণ্যের শাশুড়ি। নির্ঘুম শুভ্র ধীর পায়ে লাবণ্যের দুয়ারে এসে দাঁড়ায়। জানালার পর্দাটা আংশিক ফাঁকা করে ভেতরের দিকে তাকায় শুভ্র। ডিম লাইটের মৃদু আলোয় শুভ্র দেখতে পায় ওর লাবণ্য পরম শান্তিতে ঘুমাচ্ছে। ঘুমন্ত লাবণ্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজ রুমের দিকে পা বাড়ালো শুভ্র। এদিকে পরীক্ষা শেষে বাসায় ফিরছিল লাবণ্য। কলেজ গেটের কাছাকাছি আসতে দেখতে পায় শুভ্র দাঁড়িয়ে। শুভ্রকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পিছু হটে লাবণ্য। শুভ্র অবাক বিস্ময়ে লাবণ্যের দিকে তাকিয়ে ভাবছে, এভাবে চলে গেল কেন? খানিক বাদেই ফিরে আসে লাবণ্য। কিছু বলতে গিয়েও থেমে যায় শুভ্র, কারণ এই মুহূর্তে ওর পেছনে ওর মা স্বয়ং দাঁড়িয়ে। লাবণ্যের পিছু হাঁটার কারণ বুঝতে পারে শুভ্র। বুঝতে পারে ওকে দেখে লাবণ্য ফোন করে মাকে এনেছে। লাবণ্যকে নিয়ে বাসায় যাওয়ার আগ মুহূর্তে অবাক বিস্ময়ে প্রশ্ন করে রোকসানা বেগম ছেলে শুভ্রকে। তুই এখানে কি করছিস? আমতা আমতা করে শুভ্রর জবাব, কাজ, একটু কাজ ছিল মা। লাবণ্য পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিদিন শুভ্র কলেজ গেটে দাঁড়িয়ে থাকতো, অধীর আগ্রহে অপেক্ষা করত লাবণ্যের ফিরে আসার, লাবণ্যের সাথে কথা বলার জন্য। কিন্তু লাবণ্য যতবারই শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখতো ততবারই শাশুড়িকে ফোন করে আনতো। ব্যর্থ মনোরথ নিয়ে প্রতিদিনই শুভ্র বাসায় ফিরে যেত। সেদিন ছিল লাবণ্যের পরীক্ষার শেষ দিন। প্রতিদিনকার মতো শুভ্র সেই দিনও গিয়েছিল লাবণ্যের সাথে কথা বলার প্রত্যাশায়। তবে সেই দিন আর শুভ্র কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল না। শুভ্র লুকিয়েছিল কলেজ গেটের থেকে খানিকটা দূরের আড়ালে। লাবণ্য যখন দেখলো শুভ্র নেই, তখনই নিশ্চিন্তে সামনের দিকে এগোচ্ছিল। গেট পেরিয়ে একটু সামনে আসতেই চলার সেই গতি থেমে যায় ওর। মাথা নিচু করে এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে আছে লাবণ্য আর শুভ্র দাঁড়িয়ে আছে লাবণ্যের ঠিক সামনেই, পথ আটকে। লাবণ্য, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ এখান থেকে একটু চলো। লাবণ্য পূর্বের নাই মাথা নিচু করে আছে। লাবণ্য, এটা পাবলিক প্লেস, আর পাবলিক প্লেসে আমি কোনো বাড়াবাড়ি করতে চাচ্ছি না, তাই প্লিজ লাবণ্য তুমি আমার সাথে চলো। লাবণ্য মাথা নিচু করে আছে, তবে ওর মুখে থেমে নেই আর। মাথা নিচু করে লাবণ্য অনর্গল বলা শুরু করে, আমার পরীক্ষা শেষ হয়েছে, আমার এখন বাসায় যেতে হবে, না হলে মা টেনশন করবে। লাবণ্য প্লিজ তুমি আমার সাথে চলো। আমাকে তোমার বেশিক্ষণ সময় দিতে হবে না, শুধু 30 মিনিট। 30 মিনিট সময় দান করো তুমি আমায়। ইম্পসিবল। 30 মিনিট কেন, 30 সেকেন্ড সময়ও আমি কাউকে দিতে পারবো না। প্লিজ রাস্তা ছাড়ুন। লাবণ্য প্লিজ এমন করে না, আমার কথাটা শোনো একটু। রাস্তা ছাড়ুন বলছি। না, আমি এখন রাস্তা ছাড়বো না। আমি কিন্তু এবার চিল্লিয়ে মানুষ জড়ো করব। যদি পারো তবে তাই করো, আমিও শুনতে চাই তোমার গলার জোর কতটুকু। লাবণ্য কিছু বলতে যাবে তার আগেই হাজির হলো শুভ্রের মা। দূর থেকে শাশুড়িকে দেখেই হেসে ওঠে লাবণ্য, বলে ওঠে, মা তুমি? হ্যাঁ আমি। তোর আর মানুষ জড়ো করতে হবে না, চল, সামনে রিক্সা দাঁড়িয়ে আছে। কথাটা পেছন থেকে শুভ্রের মা বলে ওঠে। শুভ্র লজ্জায় মাথা নিচু করে ফেলে। লাবণ্যের মা সেই দিকে তাকিয়ে বলে, আর আপনি আপনি কি ডাক্তার পেশা ছেড়ে দিয়ে অন্য কোনো পেশা গ্রহণ করেছেন? মাথা তুলে তাকায় শুভ্র। মা, তুই আমাকে বলছো? শুভ্রের মা গম্ভীর কণ্ঠে বলেন, জি, আমি আপনাকেই বলছি। এই পেশা গ্রহণ করেছেন কবে? শুভ্র অবাক বিস্ময়ে প্রশ্ন করে মাকে। কিসের পেশা? এই যে প্রতিদিন মহিলা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকিস, সেই পেশা। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় শুভ্র। অবাক বিস্ময়ে বলে ওঠে, মানে? শুভ্রের মা শান্ত গলায় বলেন, মানে ডাক্তারির পেশা ছেড়ে বখাটে পেশায় কবে থেকে নাম লিখিয়েছিস? কি? জি। মায়ের প্রশ্নের পাল্টা জবাব দিতে গিয়ে থেমে যায় শুভ্র, কারণ ওর মায়ের মুখ থেকে বখাটে কথাটা শোনার পর থেকে লাবণ্যের মুখে হাসি পাচ্ছে। ইচ্ছে হচ্ছে উচ্চ স্বরে হাসতে, কিন্তু সেটা না পেরে মুখে হাত চেপে লাবণ্য হাসতেছে, আর শুভ্র তন্ময় হয়ে সেই হাসি মুখপানে তাকিয়ে আছে। আহ, কি মিষ্টি! হ্যাঁ, খুব মিষ্টি করে লাবণ্য হাসতে পারে। গালের দুই পাশের টোল যেন সেই হাসির সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে। মুগ্ধ শুভ্রর লাবণ্যের হাসিতে বিভোর। ঘোর কাটে মায়ের ডাকে, পাগল হয়ে গেছিস? মাথাটা কি একেবারে গেছে? এভাবে একা একা হাসছিস কেন?
কি হয়েছে তোর? এক গাদা প্রশ্ন ছুড়ে যায় শুভ্রের দিকে ওর মা। না মানে আসলে আমার একটু কাজ আছে, আমি আসি। বলে শুভ্র প্রশ্নের উত্তর না দিয়েই কোনো রকম কেটে পড়ে। রমজানের মাঝামাঝি সময় সন্ধ্যায় হসপিটাল থেকে বাসায় ফিরে শুভ্র বাসায় ঢুকে দেখে পুরো ফ্যামিলি আলোচনা সভায় বসেছে। আলোচ্য বিষয় ঈদের কেনাকাটা। শুভ্র টনক নড়ে। নো, আমি তো ভুলেই গিয়েছিলাম সামনে ঈদ। আচ্ছা, ঈদ উপলক্ষে আমি যদি লাবণ্যকে কিছু দেই, তবে কি সেটা গ্রহণ করবে, নাকি আমার মতে আমার দেওয়া গিফটও ছুঁড়ে ফেলে দিবে? না না, ছুঁড়ে কেন ফেলে দিবে? আজ না বাসুক, কোনো এক সময় তো আমায় ভালোবাসতো, শত অবহেলার পরও ভালোবাসতো। তাই আমার দৃঢ় বিশ্বাস ও আমার ভালোবাসার দান গ্রহণ না করে পারবে না, ও ঠিক গ্রহণ করবে। শুভ্র বাসায় এসেও সাথে সাথে বাসা থেকে বের হয়ে চলে যায়। ড্রয়িং রুমে আলোচনা সবাই বসা প্রত্যেকেই অবাক বিস্ময়ে শুভ্রের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, এর আবার কি হলো? বাসায় আসতে না আসতেই বের হয়ে গেল। এদিকে শুভ্র মিনিট 30-এর মধ্যেই মার্কেটে পৌঁছে যায়। মার্কেটে গিয়ে শুভ্রের মাথা বিগড়ে গেছে প্রায়। হায় রে, আমি কোথায় এলাম শপিং করতে? এখানে তো সব কাপড় নজর কাড়া, আমি কোনটা রেখে কোনটা নিব? শুভ্র মাথায় হাত দিয়ে বসে আছে। এমন হয় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এনি প্রবলেম স্যার? শুভ্র মাথা তুলে তাকিয়ে দেখতে পায় ওর পাশে একজন অতিকায় সুন্দরী রমণী দাঁড়িয়ে। শুভ্র স্বাভাবিক ভঙ্গিতে বসে বলল। না না, তেমন কিছু না। রমণী মিষ্টি হেসে বলল, আপনি না বললেও আমি কিন্তু বুঝতে পেরে গেছি প্রবলেমটা কি। আপনি সঠিক কাপড় নির্বাচনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, সঠিকটা চুজ করতে পারতেছেন না, তাই তো? মৃদু হেসে মাথা নাড়ায় শুভ্র। রমণী আবারও একটা মিষ্টি হাসি দেয়। তারপর শুভ্রের পাশে একটা চেয়ার টেনে বসে কর্মচারীকে বলে, এই যে ভাইয়া, এই ডিজাইনের মধ্যে কিছু শাড়ি নামান তো। বলেই অনেকগুলো সুন্দর নিউ ডিজাইনের শাড়ি নামিয়ে দেয়। মিনিট 5-এর মধ্যে রমণী 2টা শাড়ি শুভ্রর সামনে রাখে। আমার মনে হয় এই ডিজাইনের মধ্যে যে কোনো একটা নিলেই ভালো হবে। এমনিতে নতুন ডিজাইন, তারপর মিষ্টি একটা কালার, ম্যাডামকে খুব মানাবে। শুভ্র শাড়ি 2টার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। সত্যিই তো অনেক সুন্দর, চোখ যেন ফিরানোই যাচ্ছে না। শুভ্র রমণীটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দিয়ে বলে, আমি আর কি বাছাই করব? আমার দুটোই পছন্দ হয়েছে, তবে আমার মনে হয় মিষ্টি কালারটা খুব বেশি মানাবে ওকে। শুভ্র লাবণ্যের জন্য মিষ্টি কালার বাছাই করে ওই রমণীটাকে ধন্যবাদ দিয়ে বাসায় ফেরে। বাসায় ফিরতে ফিরতে রাত্রি 9:30 বেজে গেছে। শুভ্রের বাবা মসজিদে তারাবি নামাজ আদায় করতে চলে গেছে, আর বাকিরা যে যার রুমে চলে গেছে। এই সুযোগ শাড়িটা লাবণ্যের হাতে পৌঁছে দেওয়ার। শুভ্র বাসায় ঢুকে সরাসরি লাবণ্যের রুমে চলে যায়। লাবণ্য তখন মোনাজাত করছিল। শুভ্র তাই দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। মোনাজাত শেষে জায়নামাজটা তুলে ডানে তাকাতেই চমকে যায় লাবণ্য। আপনি এখানে দাঁড়িয়ে কেন? শুভ্র তখনই রুমে প্রবেশ করে ব্যাগ থেকে শাড়িটা বের করে মেলে ধরে লাবণ্যের সামনে। মুগ্ধ নয়নে শাড়ির দিকে তাকিয়ে আছে লাবণ্য। এই মুহূর্তে কোনো কথাই যেন ওর মুখ থেকে সরছে না। শুভ্র লাবণ্যের এমন নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকা দেখে বলল, নাও, এটা তোমার জন্য। লাবণ্য তখন স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। এটা দেখে শুভ্রই লাবণ্যের হাত দুটো উঁচু করে সেই হাতে শাড়িটা তুলে দেয়। শাড়ি হাতে পেয়ে লাবণ্যের কোনো রিয়াকশন নেই। ওভাবে স্ট্যাচুর মতো হাত দুটো উঁচু করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। এদিকে শুভ্রের মা লাবণ্যের রাতের খাবার খাওয়ানোর জন্য ডাকতে ডাকতে লাবণ্যের রুমে পৌঁছে যায়। আচমকা শাশুড়ির রুমে প্রবেশ করাটায় হকচকিয়ে যায় লাবণ্য। হাতে রাখা শাড়িটা লুকোনোর আগেই দেখে ফেলেন উনি। শুভ্রর দিকে একবার তাকিয়ে লাবণ্যের হাতে শাড়িটা নিয়ে নেন উনি। এটা এটা কোথায় থেকে পেয়েছিস? নিশ্চুপ লাবণ্য শাশুড়ির প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি জোর গলায় বলেন, কি হলো, চুপ করে আছিস যে? মা, এটা আমি এনেছিলাম লাবণ্যর জন্য। পেছন থেকে ভয়ে ভয়ে কথাটা বলে ওঠে শুভ্র। শুভ্রর মা অগ্নিদৃষ্টি দিয়ে শুভ্রর দিকে তাকান, তারপর হাত থেকে শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, কে বলেছে তোকে শাড়ি দিতে? কে বলেছে? তোর সাহস হলো কিভাবে ওর হাতে শাড়ি তুলে দেওয়ার? আর কখনো যাতে তোকে এ কাজ করতে না দেখি। আর লাবণ্য, তোর সাহস হলো কিভাবে একে এই রুমে জায়গা দেওয়ার?
লাবণ্য চুপসে গেছে শাশুড়ির রাগী গলার আওয়াজ শুনে। এদিকে শুভ্র ওর ইচ্ছে হাসিল মায়ের প্রশ্নের উপযুক্ত জবাব দিতে, বলতে যে আমার বউকে আমি যা ইচ্ছে তা দিব, তার জন্য সাহসের কি দরকার? আর তুমি বা এমন কেন করছো? কিন্তু কি মনে করে যেন শুভ্র বলল না। শুভ্রের মা এবার চেঁচিয়ে উঠলেন। কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছিস যে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম ত্যাগ করে শুভ্র। লাবণ্যকে খাবার টেবিলে বসতে বলে শাশুড়ি রোকসানা বেগম নিচে চলে যায়। নিচে গিয়ে মনে হলো শাড়িটা তো ওই রুমেই ফেলে রেখে এসেছি, ওটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসা দরকার ছিল। মেয়ে শিশির খাবার পরিবেশন করছিল। রোকসানা বেগম মেয়েকে বললেন, সর, আমি খাবার দিচ্ছি তোর বাবাকে, তুই গিয়ে একটা কাজ করে আয়। লাবণ্য রুমে যে শাড়িটা পরে আছে ওটা আপাতত ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দিয়ে আয়, সকাল হলে না হয় ডাস্টবিনে ফেলে দিয়ে আসবি। জি আচ্ছা। বলে শিশির লাবণ্যের রুমের দিকে পা বাড়ায়। দরজার সামনের দিকে গিয়ে থমকে যায় শিশির। দেখতে পায় কিছুক্ষণ আগে যে শাড়িটা ওর মা ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই শাড়িটায় লাবণ্য বুকে জড়িয়ে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে আছে। এত কিছুর পরেও এত ভালোবাসা মনের ভেতরে পুষে রেখেছে। অজান্তেই শিশিরের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে। আমি কি এখন রুমে যাব? ভাবির সামনে গিয়ে দাঁড়াবো? আমি কি রুমে গিয়ে ভাবির হাত থেকে শাড়িটা কেড়ে নেব? আমি কি সত্যি সত্যি শাড়িটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো? না না, এ আমি পারবো না, এ আমার দ্বারা সম্ভব না। আপন মনে কথাগুলো বলে দরজার সামনে থেকে সরে যায় শিশির। তারপর চোখে জল মুছে দরজা থেকে খানিকটা দূরে সরে গিয়ে ডাক দিল শিশির। ভাবি, কোথায় তুমি? আম্মু ডাকছে তোমায়, খেতে এসো। আগে ফাঁকে কারো আগমনী বার্তার সংকেত পেয়ে সাবধান হয়ে যায় লাবণ্য। ফ্লোর থেকে উঠে চটচলটি শাড়িটা লুকিয়ে ননদের কথা স্বাভাবিক জবাব দেয়। আসছি শিশির, তুমি যাও। আমি তো যাবই, তার আগে আমার যে একটা কাজ আছে ভাবি, ওই কাজটা করে তবেই যে আমি নিচে নামবো। মনে মনে কথা বলে শিশির ওর রুমের আলমারিটা থেকে একটা পুরনো কাপড় বের করে নেয়। মোড়কে আবৃত কাপড়টা নিয়ে শিশির যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন সবাই শিশিরের হাতের দিকে তাকিয়েছিল। নিচে নেমে কাউকে কিছু না বলে সরাসরি দরজার সামনে চলে যায় শিশির। দরজার কাছে গিয়ে পিছু ফিরে তাকায় শিশির। কতগুলো চোখ তাকানো ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার কৌতূহল মেটানোর জন্য শিশির জবাব দেয়। মোড়কে আবৃত জিনিসটা আর কিছুই নয়, শুভ্র ভাইয়ার কেনা ওই শাড়িটা ছাড়া। তুমি বলেছিলে না এটা কালকে ডাস্টবিনে ফেলে দিবে, তাই আমি এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসতেছি। শুভ্রর মা গম্ভীর গলায় বললেন। হ্যাঁ, যা ফেলে দিয়ে আয়। যাচ্ছি। বলে বাইরে চলে যায়। খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে শুভ্র। জল ছলছল চোখে আর মনে ব্যথা নিয়ে কিছু পেটে না দিয়ে সেই স্থান পরিত্যাগ করে শুভ্র। শাশুড়ির বারংবার ডেকে খানিক বাদেই খেতে আসে লাবণ্য। টেবিলে বসে মলিন মুখে লাবণ্য এদিক ওদিক তাকাচ্ছে। চাতকের ন্যায় ওই 2টি আঁখি যেন কাউকে খুঁজতেছে, কিন্তু মুখ খুলতে পারছে না। অনেকক্ষণ এদিক ওদিক তাকানোর পর লজ্জার মাথা খেয়ে বলেই ফেললো লাবণ্য। শুভ্র ভাইয়াকে যে দেখছি না, উনি কি খাবে না? ভাইয়া, খাবার মুখে তুলে হাসতে হাসতে কাশি দিয়ে যায় শিশিরের। লাবণ্যের শাশুড়ি এক ধমকে শিশিরের হাসি থামিয়ে হাতে একটা পানির বোতল ধরিয়ে দেয়। তারপর লাবণ্যের দিকে রাগী চোখে তাকিয়ে জবাব দেয়। খাবার টেবিলে বসেছিস, খেয়ে চলে যা। এসব শুভ্র টুকরোর খবর নিয়ে চিন্তা করতে হবে না। যার ইচ্ছে হবে সে নিয়েই খেতে পারবে, আর ইচ্ছে না হলে না খাবে। এই নে, তাড়াতাড়ি খেয়ে ওঠ। লাবণ্যের শাশুড়ি লাবণ্যের একটা প্লেট এগিয়ে দিয়ে নিজে বসে পড়ে খেতে। জলে টলমল চোখ দিয়ে কিছুক্ষণ চেয়ারে বসে থাকে লাবণ্য। তারপর যখন বুঝতে পারে 2 চোখ অন্ধকারে দেখছে, তখন কাউকে কিছু না বলে ড্রয়িং রুম থেকে দৌড়ে চলে যায় লাবণ্য। লাবণ্যের চলে যাওয়ার পর শিশির উত্তেজিত গলায় বলে ওঠে। হলো তোর এবার মা? আর কত কষ্ট দিবা ভাইয়াকে? তোমার নিজের পেটের ছেলে, একটুও কষ্ট হয় না ওর জন্য? 1 বছর ধরে ওকে এভাবে দিনের পর দিন ব্যথার তীরে জর্জরিত করে আসতেছো, আর কত জর্জরিত করবা ওকে? এবার তো ক্ষতটা শুকাতে দাও।
মেয়ের কথা শুনে রাগে গেলেও কিছু বললেন না রোকসানা বেগম। তবে মুখ খুললেন বাবা, রাগান্বিত স্বরে ধমক দিয়ে বললেন, চুপ, একদম চুপ। ছোট হয়ে বড়দের ব্যাপারে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? বাবা তুমিও? অবাক বিস্ময়ে বাবার দিকে একবার তাকিয়ে খাবার প্লেটে পানি ঢেলে হনহনিয়ে রুমে চলে গেল শিশির। রাত্রি 12:30 মতো বাজে। সবাই আরও একটা দিন সেহেরি খাওয়ার অপেক্ষায় নিদ্রা জগতে পাড়ি জমিয়েছে, কিন্তু সবাই ঘুমিয়ে গেলেও ঘুম নেই শুভ্র লাবণ্যের চোখে। একজন মেয়েদের মতো হাউমাউ করে ফ্লোরে বসে কান্না করতেছে, আর একজন বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদতেছে। একজন কাঁদতেছে ওর কৃতকর্মের জন্য, ওর করা ভুলের জন্য, আরেকজন কাঁদছে অনর্থক। হ্যাঁ, অনর্থকই বটে, না হলে এইভাবে কাঁদবে কেন? কি মানে আছে এই কান্নার? আর কেনই বা কাঁদবে? কিসের জন্য কাঁদবে? কার জন্য কাঁদবে? সব প্রশ্নের একটাই উত্তর, আর সেটা হলো ভালোবাসা। আপনার আমার কাছে যেটা অনর্থক, ওর কাছে সেটা ভালোবাসার কান্না। আমরা মানুষগুলো এইরকম, প্রচন্ড রকম দুঃখ বিলাসী। না হলে যার থেকে সবচেয়ে বেশি কষ্ট পাই, কেন তার কাছে এভাবে ফিরে ফিরে যাই? সেদিন চেহারির সময় শুভ্র কিন্তু লাবণ্য কেউ ঘুম থেকে ওঠেনি। শুভ্রের মা এবং শিশির দুজনেই রুমের দরজায় অনেকক্ষণ নক করেছে, কিন্তু কেউ দরজা খুলেনি। ফজরের নামাজের আজান ধ্বনি ভেসে আসতে লাগলো দূরের মসজিদ থেকে, কিন্তু ওরা তখনও ঘুমোচ্ছে। সকাল 9টা। শুভ্র বাসা থেকে এই সময়ই বের হয়ে যায়, কিন্তু আজ সে ঘুমাচ্ছে। সকাল 10টা। লাবণ্য কলেজ প্রাইভেট পড়তে যায়, অথচ আজ ও ঘুমাচ্ছে। বেলা 12টা, এখনো এরা ঘুমোচ্ছে। দুপুর 1:35, এখনো ওরা ঘুমাচ্ছে। মা আর কত ওয়েট করাবা? এবার তো দরজা দুটো ভাঙো। আর একটু ওয়েট কর, তোর বাবা আসতেছে। ওই তো আঙ্কেল এসে গেছে। দুইটা সুঠামদেহী যুবক নিয়ে শুভ্রের বাবার আগমন হলো দ্বিতীয় তলায় রুমের সামনে। বাবা দেখো না, ওরা দরজা খুলতেছে না। এসেছো তুমি, এবার তাড়াতাড়ি দরজা ভাঙো। সরো তোমরা, আমি ডেকে দেখছি। শুভ্রের বাবা শুভ্র এবং লাবণ্য দুজনের দরজা চড়ে চড়ে কড়া নাড়ল কিছুক্ষণ, তারপর জোর গলায় বলতে শুরু করলো, শুভ্র, দরজা খোল, বাইরে সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য। লাবণ্য মা, দরজা খোলো, অনেক বেলা হয়েছে, এবার তো ওঠো। কি হলো শুভ্র, দরজা কেন খুলতেছিস না? লাবণ্য, তুমি কি শুনতে পাচ্ছ? দুপুর 2:30 বাজে, নামাজ পড়বা কখন? দরজা খোলো তাড়াতাড়ি। শুভ্র, এবার কিন্তু আমার রাগ উঠে যাবে, দরজা খোল বলছি। লাবণ্য মা, দরজা খোলো না। কোনো কাজ হলো না, এবার মনে হচ্ছে দরজাটা ভাঙতেই হচ্ছে। কামাল, কাসেম, তোমরা দরজা ভাঙার জন্য প্রস্তুত হও। প্রচন্ড রাগে ফুঁসছে শুভ্রের বাবা। এভাবে লোক হাসানোর কোনো মানেই হয় না। আজ দরজাটা ভাঙুক, তারপর দুটোকেই আমি বাড়ি থেকে বের করে দিব। এ বাড়ির থেকে কোনো নাটক চলবে না। আগে দরজা ভাঙুক। অবশেষে দরজা ভেঙেই রুমে প্রবেশ করা হলো। একসাথে দুটো দরজা ভাঙবে, এটা সত্ত্বেও শুভ্রর বাবা মনে মনে হাসছিলেন, আর ছেলেকে বাহবা দিচ্ছেন, আর মনে মনেই বলছেন, সাব্বাস বেটা, এতদিন পর একটা কাজের মতো কাজ করেছিস, বউ নিয়ে পালাইছিস। কিন্তু এ কি, এ ছেলে যে এখনো রুমে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শুভ্রকে রুমে দেখে বাপ মাইয়া দুজনের মুখেই আমাবস্যায় কালো অন্ধকারের ন্যায় হয়ে যায়। গোমরা মুখে শিশির শুভ্রের পাশে দাঁড়িয়ে আছে। শুভ্রের মা মনে মনে আল্লাহকে অবশেষে শুকরিয়া আদায় করলেন। যাক বাবা, রুমেই আছে। তবে কাছে গিয়ে ছেলেকে ধাক্কা দিলেন রোকসানা বেগম। হাতে কারো ধাক্কা পেয়ে চমকে উঠল শুভ্র। চটজলটি বিছানা ছেড়ে উঠে বসলো সেই। চতুর্দিকে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছানা ভরা হয়ে যায় শুভ্রের। চোখ কচলে প্রশ্ন করে, তোমরা তোমরা এই ঘরে কেন, আর এভাবে তাকিয়ে কেন আছো? কেউ কোনো কথা বলছে না দেখে কাজের মেয়ের দিকে তাকাতেই শুভ্র কাজের মেয়ে চোখ এর ইশারায় ঘড়ির দিকে তাকাতে বলল। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে থ হয়ে যায়। ও মাই গড, 3টা বাজে!
এত বেলা অবধি ঘুমালাম? ইনোসেন্ট লুক নিয়ে বাবা মায়ের মুখের দিকে তাকালো শুভ্র। তারপর ছোট্ট বাচ্চাদের মতো বলতে শুরু করলো। সরি বাবা, সরি মা, আই এম এক্সট্রিমলি সরি। আসলে সারাদিনের অভুক্ত শরীর তো, তাই এমন হয়েছে। আর কেউ না জানুক। তোমরা তো জানো না খেয়ে ঘুমোলে আমি আর সেদিন বিছানা থেকে উঠতে পারি না, আমাকে ধরে ওঠাতে হয়। এখানে আমার কি বা করার আছে বলো? কেউ কিচ্ছু না বলে নীরবে রুম ত্যাগ করে লাবণ্যের রুমে যায় ওর অবস্থা পর্যবেক্ষণের জন্য। থাকার জন্য শুধু শুভ্রের বাবাই শুভ্রের রুমে থেকে গেল। সবাই রুম থেকে বেরিয়ে গেল। ছেলের পাশে গিয়ে বসেন উনি। পাশে বসে ছেলের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যে মনে হচ্ছে পারলে এখনই গিলে খেত। ঢোক গিলে ভয়ে ভয়ে শুভ্র বাবার দিকে তাকাতেই সে কখন থেকে এমনভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে আমি যেন মহাভারত অশুদ্ধ করে ফেলছি। শুভ্রের বাবা আরো ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে শুভ্রের দিকে তাকালো। কি হলো, এভাবে রাগ দেখাচ্ছ কেন? মুখ খুলে শুভ্রের বাবা। গর্ধব কোথাকার, এত কিছুর পরও এখানে পড়ে আছিস কি করে? বউ নিয়ে পালিয়ে যেতে পারিস না? শুভ্র অবাক চোখে বাবার মুখের দিকে তাকান। কি বলছেন এসব উনি? প্রশ্ন করেন বাবাকে। কিন্তু বাবা, ও যদি না যায় আমার সাথে? একরাশ বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকান মিস্টার চৌধুরী। তারপর গম্ভীর গলায় বলেন, বেটা বোকা কোথাকার, যেতে না চাইলে জোর করে তুলে নিয়ে যাবি। প্রথম প্রথম নাক ফুলিয়ে মুখ ফুলিয়ে থাকবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবি। শুভ্র মৃদু হেসে বাপের দিকে তাকায়। ওর বাবা বলতে থাকে, তোর মায়ের সাথে আমার একবার গন্ডগোল হয়েছিল। তোর মা আমায় ছেড়ে তোর নানা বাড়ি চলে যায়। তোর নানা বাড়ির সবাইও একসাথে জোট বেঁধে লাগে যে তোর মাকে আর আমার কাছে দিবে না। তো আমি কি করলাম জানিস? আমি আমার চাচা শ্বশুরের বাড়িতে গিয়ে আশ্রয় নিই। তোর চাচা তো মামি ছিল একটা অনেক ভালো। উনি তোর মাকে মিথ্যে অজুহাতে বাইরে বের করে আনে। গ্রামের এলাকা, তখন বিদ্যুৎ ছিল না, চারদিকে অন্ধকার। সেই অন্ধকারটাকেই আমি কাজে লাগালাম। তোর মামিকে আস্তে করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে তোর মাকে কাঁধে তুলে নিয়েই সেই যা দৌড়। তোর মা চিৎকার দিতে গিয়েও থেমে যায় আমার গলার আওয়াজ শুনে। হাজার হোক স্বামী তো, স্বামীর সম্মান বাঁচাতে চিৎকার আর দিল না, তবে হাত পা ছোটাছুটি করছিল অনেক। শুভ্রের বাবা এইটুকু বলে থেমে যায়। বাবাটা দুজনের দিকে তাকিয়ে অট্টহাসিতে মেতে ওঠে। রুমে উপস্থিত হয় শুভ্রের মা। ভ্রুকুচকে প্রশ্ন করে, বলি রং কি বেয়ে বেয়ে পড়তেছে? এত হাসাহাসি কিসের? বাপ পুত্র দুজনেই চুপসে যায়। সে কিছু না, লাবণ্য রুমে গিয়েছিল। শুভ্র বাবার প্রশ্নে ওর মা বলে, দিয়েছিলাম, ঘুম আসছিল না, সেজন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিয়েছিল নাকি। এখন মনে হয় ঘুম পুরোটা কাটিয়ে উঠতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে সেহরি খাওয়ার টাইম হয়েছে। আমায় বলতেছে, মা তোমরা ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? সেহরির সময় চলে যাচ্ছে, খাবে না নাকি আজকে? আমিও বলে এসেছি হাত মুখ ধুয়ে পারলে গোসলটাও করে আসিস, সেহরির সাথে আজকে ইফতারটাও করতে পারবি। এই অবস্থা? হা হা করে হেসে দিল শুভ্রর বাবা। শুভ্রের মা ভ্রু কুচকে বললেন, এখন তুমি উঠে আসো, আর হ্যাঁ ওকে বলে আসো ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে। রোজা তো আজকে 2 দিন ধরে রাখতেছে, ইফতারটা না হয় 3 ঘন্টা আগে থেকেই শুরু করবে। শুভ্রের মা চলে যায়। যা বেটা, গোসল করে আয়, পরে বুদ্ধি যা করার করা যাবে। মনে রাখিস, এমনি এমনি কোনো কিছু তোর হাতে ধরা দিবে না, অধিকারের সাথে সাথে জোরটাও খাটাতে হবে। বাবার কথায় অনেকটা শক্তি পেল শুভ্র। তাই তো বাবার দিকে তাকিয়ে একটা ভুবন জয়ী হাসি দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় শুভ্র। এদিকে লাবণ্য শিশিরের থেকে যখন শুনল যে এটা রাত নয় দিন, তখন দিনে 3:30 বাজে। তখন থেকে লাবণ্য দৌড়ানোর শুরু। একবার ব্রাশ নিয়ে ওয়াশরুমে যাচ্ছে, তো আরেকবার ফিরে এসে জামা কাপড় নিয়ে যাচ্ছে গোসলের জন্য। একবার তোয়ালে, তো আরেকবার শ্যাম্পুর জন্য রুমের দিকে দৌড়াচ্ছে। তাড়াহুড়ো কাজ করলে যা হয় আর কি। তাড়াহুড়ো করতে গিয়ে গোসলখানার দরজা আটকাতেই ভুলে গেছে লাবণ্য। দরজা খোলা রেখে লাবণ্য যখন ওর চুল শ্যাম্পু করতেছিল, ঠিক তখনই পেছন থেকে একজন বলে ওঠে, কয়টা খেয়েছিলে ট্যাবলেট? লাবণ্য পিছু না ফিরেই আঙ্গুল উঁচিয়ে দেখায় 3টা। তারপর আর কোনো কথাই নেই। চুলে শ্যাম্পু করা শেষে চুল ভালোভাবে ধুয়ে সোজা হয়ে দাঁড়ায় লাবণ্য। শাওয়ার ছেড়ে নিচে দাঁড়াতেই খেয়াল হয়, কি ব্যাপার? কে প্রশ্ন করছিলে আমার ঔষধের ব্যাপারে, আর আমি কাকে উত্তর দিলাম? শাওয়ারের নিচে
থেকে খানিকটা সরে ভেজা শরীরে পিছু ফিরে তাকায় লাবণ্য। গোসলখানা দরজার সামনে দেওয়ালে হেলান দিয়ে এক কোণে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে শুভ্র। খালি গা, শরীরে কাপড় বলতে একটা তোয়ালে ঝোলানো আছে গলায়। শুভ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জায় মুখ সরিয়ে ফেলে লাবণ্য। মনে মনে উনি কখন এলেন চেম্বার থেকে? আর এভাবে খালি গায়ে এখানে কেন দাঁড়িয়ে? আমি ঘুমের ঔষধ খেয়েছি, এটা উনি কিভাবে জানেন? আর উনি এভাবে হাসছেন কেন? এলোমেলো সব প্রশ্ন, সব নিজেই করে যাচ্ছে লাবণ্য। কি হলো, এভাবে দাঁড়িয়ে থাকবা নাকি আরো যে মানুষ রয়েছে ওদেরকে জায়গা দিবা? পানির ট্যাপ বন্ধ করে ঢোক গিলে লাবণ্যের জবাব। আমি এখন কাউকে জায়গা দিতে পারবো না, আমি গোসল করব। কিছুটা রাগী গলায় শুভ্র পাল্টা প্রশ্ন। তা আমি কি এখানে নাচতে এসেছি? আমিও গোসল করতে এসেছি। আর শোনো, গোসলখানাটা কারো একার সম্পত্তি না। শুভ্র দরজা ঠেলে গোসলখানায় প্রবেশ করলো। লজ্জায় মাথা নিচু করে ফেলে লাবণ্য। শুভ্র ছিটকিনিটা ভালোভাবে আটকিয়ে শাওয়ারটা ছেড়ে নিচে দাঁড়ায়। লজ্জায় লাবণ্য না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে।